কি কি পড়েছিলাম এখন অবধি? আমরা ট্যাক্সের ডাইরেক্ট ট্যাক্স পড়েছিলাম, ইনডাইরেক্ট ট্যাক্স পড়েছিলাম, তাই তো? কাকে বলে আমরা ডেফিনেশন পড়ে গেছি। আর ডাইরেক্ট ট্যাক্সের আমরা দুটো ভাগ করেছিলাম। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যেগুলো করেছিলাম, ইউনিয়ন গভর্নমেন্ট যেসব ডাইরেক্ট ট্যাক্সগুলো নেয়, কালেক্ট করে, তাদের কাছেই থাকে সেগুলো। আর একটা স্টেট গভর্নমেন্ট যেসব ডাইরেক্ট ট্যাক্সগুলো নেয়, তাই না? ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে এগুলো তো আমরা আগেই বলেছি, যারা জানিস না আগের ভিডিও দেখে নিবি। এবার হচ্ছে আমরা তার মধ্যে আমরা ইউনিয়ন গভর্নমেন্ট ট্যাক্সের মধ্যে আমরা এখন অবধি পড়ে গেছি কি ইনকাম ট্যাক্স আমাদের হয়ে গেছে, তাই না? ইনকাম ট্যাক্সের মোটামুটি ডিটেলস আমরা পড়ে নিয়েছি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট পড়ছি, সব পড়েছি, কোনো চাপ নেই। এবার আমরা নেক্সট লিখবো সিজিটি, ক্যাপিটাল গেইন ট্যাক্স। ঠিক আছে, ক্যাপিটাল CAPITAL, ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো হোয়াট ইজ ক্যাপিটাল গেইন ট্যাক্স? গেইন ট্যাক্স লিখতে আজকে কিন্তু অনেকটা লিখতে হবে, হ্যাঁ, অনেক এতগুলো জিনিস জানা মানে একদিনে চাপ আছে, ঠিক আছে? পুরোটা তো জানবো আমাদের। এখন শুধু কি হচ্ছে ইনকাম ট্যাক্স, তো ডিটারমাইন্ড দিয়ে শুরু করে দাও, ঠিক আছে? বুঝাবো যে যা ভাষায় পাইবো লিখে নেবে, বারবার বলছি। বাংলায় পারে বাংলায়, হিন্দি তুমি হিন্দি লিখে নেবে, কোনো চাপ নেই। ছবি আঁকবে, ছবি আঁকে হরফে লিখে নেবে, যদি কেউ লিখতে পারো, কিন্তু লিখো আর কি, ইম্পর্টেন্ট। তো ক্যাপিটাল গেইন ট্যাক্স, তো হোয়াট ইজ ক্যাপিটাল গেইন ট্যাক্স? দেখো, ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রথম উদাহরণ দিই, তারপরে বলছি। দেখি, ধরে নাও আমি একজন ইনকাম ট্যাক্স হোল্ডার, বা আমি ইনকাম ট্যাক্স দিই, তাই না? আমার 12 লাখ টাকা ইনকাম ছিল, তো 12 লাখ টাকা ইনকাম হলে ইনকাম ট্যাক্সের কত টাকা হয়? 1,72,500 টাকা। এটা আমরা স্ল্যাবে দেখে নিয়েছিলাম, যারা দেখেছেন আগের ভিডিও দেখে নেবে। তো এই স্ল্যাবে 1,72,500 টাকা যদি আমি ইয়ারলি 12 লাখ টাকা ইনকাম করি, তাহলে, তাই না? তাহলে ইয়ারলি 12 লাখ টাকা ইনকাম করে ইনকাম ট্যাক্স হচ্ছে 1,72,500 টাকা। ঠিক আছে, এটা তো আমি দিচ্ছি 12 লাখ টাকা। এবার কি সেই অনুযায়ী ওরা মাসে মাসে TDS কেটে নিচ্ছে, যা হবে 12 দিয়ে ভাগ করে। এবার হচ্ছে CGST। এবার অনেক সময় কি হয়, আমি কি করলাম, আমি একটা বাড়ি কিনলাম, বা একটা সম্পত্তি বা শেয়ার বা মিউচুয়াল ফান্ডের যেসব আছে বা প্রপার্টি, এইসব জিনিস আমি কিনতে পারি। তো আমি এক বাড়ি হিসাব উদাহরণ ধরলাম, একটা বাড়ি কিনলাম, ধরলাম 20 লাখ টাকা দাম, ঠিক আছে? আর বাড়িটা হলে 1 বছর পর আমি বাড়িটা বিক্রি করে দিলাম। আমি থাকার পারপাসে কিনিনি, বুঝতে পারছি? আমি বাড়িটা বিক্রি করে দিলাম। একটা বাড়ি কিনছি আমরা, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি আছে, এই বাড়িটি কিনলাম, ওই প্রপার্টিটি কিনলাম, বিক্রি করে দিলাম। আজকে কিনলাম 20 লাখ টাকায়, আর আমি 1 বছরের মধ্যে বিক্রি করে দিলাম কত লাখ টাকায়? না, ধরো 40 লাখ টাকায়। তো মাঝে 20 লাখ টাকা কি হলো? লাভ হয়ে গেল না? ঠিক আছে, 20 লাখ টাকা লাভ হলো কি না? পুরোপুরি লাভ 20 লাখ টাকা। এই যে 20 লাখ টাকা লাভটা আমি এই বছর এটা করলাম না, তো এই বছর 2020 সালে ওই 20 লাখ টাকা আমার ইনকাম তখন শুধু 12 লাখ টাকা থাকুন, এসে তারও 20 লাখ টাকা যোগ হবে ইনকাম ট্যাক্সের। তাহলে আমার টোটাল সে বছর ইনকাম কত হলো? 32 লাখ। এবার ট্যাক্সটা হবে 32 লাখ টাকার উপর। ট্যাক্সের স্ল্যাবটা কি থেকে 0 থেকে 2.5 লাখ টাকা নীল, কোনো ট্যাক্স লাগবে না। তারপরে 2.5 লাখ থেকে 5 লাখ টাকা কত হবে? 5%। তারপরে 5 লাখ থেকে 10 লাখ কত হবে? 20%। আর 10 লাখের এভাব থাকলে 30%। তাহলে কব এভাব হয়ে গেছে। এবার আমরা ওই স্ল্যাবে পড়বে, যেটা বাকি থাকবে 32 লাখ টাকার উপর ট্যাক্স হবে। এবার বুঝতে পারলি, এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। মানে জমি কেনার সময় না, ওটাকে আমাকে, তাহলে আমি কখনো বুঝতে পারবো আমি এটা করেছি? কখনো বুঝতে পারবে? সরকারকে কখন দেখাবো যে সরকার তো আমার ইনকাম জানে? আমি তাহলে স্কুলে কাজ করি বা কোথাও কাজ করি, আমার তো ইনকামটা জানে সরকার, যে মাসে মাসে ওখান থেকে আমার TDS কাটে। কিন্তু বুঝতে কখন পারবে যে আমি এই প্রপার্টি ব্যবসাটা করেছি বা এটা কিনেছি? সব কখন বুঝতে পারবে? একদম বললাম, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আমরা কি করি, যখন যদি আমাদের যদি এক্সাইজ টাকা দিয়ে দেওয়া হয়ে যায়, বলেছি আমি আগে, সেটা রিটার্ন দিয়ে দেবে, ফেরত দিয়ে দেবে। বা কি হতে পারে, যে এমন হতে পারে যে আমরা শুধু ইনকাম একটা সংস্থা থেকেই করি, সেটা তো না। আমি গভর্নমেন্টে কাজ করি, তো গভর্নমেন্ট আমার ইনকাম তো TDS কাটে। এমনও তো হতে পারে আমি আরও ব্যবসা করি, তো ওটা তো আমাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে দেখাতে হবে, তবে ও ইনকামটা যোগ করে পরে ইনকাম ট্যাক্সটা বার করবে। বুঝতে পেরেছিস তো? ইনকাম ট্যাক্স রিটার্ন এটাই হয়। 23 বছরের আমার ইনকামটা কত হয়ে যাবে? আমার 32 লাখ টাকা। তো 32 লাখ টাকার উপর ট্যাক্স এসে নেবে। আগে ছিল কত? আগে ছিল ইনকাম ট্যাক্সটা ছিল আমার 12 লাখ টাকা ছিল আগের বছরে, বা আমার যে ফিক্স তো 12 লাখ টাকা পাচ্ছি এখন, তো 12 লাখ টাকার উপর ইনকাম ট্যাক্স কাটতো। তো এখন ইনকাম ট্যাক্সটা সেই বছরের জন্য কত হবে? 32 লাখ টাকা, কারণ আমি 10 লাখ টাকা ক্যাপিটাল গেইন করেছি। ঠিক আছে, এবার এমন হতে পারে আমি একটা সম্পত্তি কিনেছি 20 লাখ টাকায়, বিকেছে 20 লাখ টাকায়, সেখানে কি আর হবে? ক্যাপিটাল গেইন ট্যাক্স এখানে অ্যাপ্লাইড হবে না। বুঝতে পেরেছি তো? ক্যাপিটাল গেইন ট্যাক্স আর 2 টাইপস, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। লিখে রাখবো। শর্ট টার্ম কোনগুলোকে বলবো? 36 মাসের কম হবে, 36 মান্থের কম হবে। যেগুলো 36 মান্থের কম হবে, 36 মান্থ। আর যেগুলো কম হবে, আর যেগুলো যেসব প্রপার্টি
আর যেগুলো 36 মান্থের বেশি হবে সেগুলো লং টার্ম কী হবে ক্যাপিটাল। তো 3 বছর হচ্ছে না, 12 12 3 3 36, তাই না? মানে বেসিক্যালি 36 মাস দিলে গুলি আসে না, ওটা 3 বছর। 3 বছরে যদি কমে আমরা ট্রানজ্যাকশন করি তাহলে ওটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বলবো। আর যদি ওগুলো 3 বছরের বেশি, মানে আজ কিনলাম এখন বিক্রি করলাম না, 3 বছর 10 বছর 20 বছর পর বিক্রি করলাম, ওগুলোকে আলাদা ক্যাপিটাল, ওগুলোকে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বলে। যদি শর্ট টার্মে আমি করি তাহলে ওটা আমার ইনকাম ট্যাক্স ধরে নেবে। আমি যেটা বললাম, দেখ ইনকাম ট্যাক্স সেই বছর ইনকাম ট্যাক্স ওটা আমাকে রিটার্ন করে নিতে হবে, রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে এটা দেখিয়ে দিতে হবে। কিন্তু যদি লং টার্মে হয় না, তখন কী হবে বলতো, তখন আর ওই ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাতে হবে না, তখন ডাইরেক্ট সরকার একটা 20% 30% ডাইরেক্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স কেটে সরকার নিজেই নিয়ে নেবে যখন তুমি অন্য কাউকে বিক্রি করবে। বুঝতে পারলি কেসটা? হ্যাঁ, তখন ডাইরেক্ট বিক্রি করার সময়ই সরকার ক্যাপিটাল গেইন ট্যাক্স কেটে নিজের কাছে রেখে নেবে। যখনই দেখবে এটা কত বছরের সম্পত্তি বিক্রি হচ্ছে জিজ্ঞেস করবে, তুমি কিনেছিলে কবে, বলে আমি কিনেছিলাম 15 বছর আগে, আজ 20 বছর পরে বিক্রি করছি। কত টাকায় কিনেছিলে, কিনেছিল 10 লাখ টাকায়, আমি যে বিক্রি করলাম 60 লাখ টাকায়। তো বাকি টাকাটার ওরা ইনস্ট্যান্ট, মানে কত টাকা, মানে ধরলে 50 লাখ টাকা, ও 50 লাখ টাকার ইনস্ট্যান্ট কী করবে 20% কী করে নেবো, ট্যাক্স কেটে নেবে, ওটা ক্যাপিটাল গেইন ট্যাক্স। বুঝতে পেরেছিস তো ব্যাপারটা কেমন আছে তাহলে? তো বলতে হবে না সরকারকে, সরকার যখন তুমি কিনবে তখন লিগ্যাল করবে তো স্ট্যাম্প দিয়ে পরে, তখন তো ওখানে আর কী লিখবে যে আমি আমি এই বাড়িটা কত টাকায় বিকতে চাইছি, ওখানে তো অনেক কিছু লিখতে হবে না, নাহলে তবেই তো সরকার স্ট্যাম্পটা দিয়ে পরে, তবে স্ট্যাম্প ডিউটি আজকে পড়বো। আজ অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যেগুলো তোদের নেই, যেগুলো জানা উচিত। বা ভবিষ্যতে নর্মাল লাইফ চলতেও তো তোকে একটা বাড়ি কোনোদিন কিনতে হতে পারে, তো সেদিন তো অনেক কী কী দেখবে, কী কী মেটার থাকবে, কী কী দেখবে, এগুলো তো আমাদের ব্যাপার না। মুদ্রা কথা সিজিটি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, কয়েকটা কোনো শুধু একটা কথা মাথায় রাখবি, শর্ট টার্ম সিজিটি হয় 3 বছরের ছোটো যে সম্পত্তি আমরা 3 বছরের মধ্যে সম্পত্তি কেনা বেচা করলে, আর লং টার্ম কখন হয় 3 বছরের বেশি কেনা বেচা করলে। 3 বছর যদি কমে কেনা বেচা করি তাহলে ওটা ইনকাম ট্যাক্সের ও রিটার্নের সময় দেখিয়ে দিতে হয়, আর ইনকাম ট্যাক্সের স্ল্যাবের অনুযায়ী কেটে নেয়। আর যদি আমরা লং টার্ম হয়ে যায় তখন ওরা ইনস্ট্যান্ট কেটে নেয় 20% 30%। বুঝতে পেরেছ? ঠিক আছে, নেক্সট যাবো আমরা কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট মানে কি, কোম্পানি, তাই তো? মানে ধরে না মুকেশ আম্বানি, তাই না, ও তো ইনকাম ট্যাক্স দেয়, ও যা ইনকাম করে। মুকেশ আম্বানির কি আছে, মুকেশ আম্বানির ব্যবসা আছে, তাই না? তো কি কি ব্যবসা আছে, ধরে নিলাম ব্যবসা আছে একটা, ধরে নিলাম তেলের একটা ব্যবসা আছে, একটা সিনেমা হলের ব্যবসা আছে, একটা গার্মেন্টসের ব্যবসা আছে, তাই না, একটা ধরলাম টেলিকমিউনিকেশনের ব্যবসা আছে, একটা খাবারের ব্যবসা আছে, ঠিক আছে? তো এই লোকটার মালিক হচ্ছে, একটা আমবাগান আছে, এই লোকটা হচ্ছে মালিক মুকেশ আম্বানি, ঠিক আছে? এই হচ্ছে মালিক। তো ও এখান থেকেও আয় করছে, এখান থেকেও আয় করছে, এখান থেকে আয় হলো 100 টাকা, 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 এখান থেকে আয় হলো 100 টাকা। টোটাল এর আয় কত হলো 100 100 200 300 কত 500 টাকা। তো 500 টাকার উপর ইনকাম ট্যাক্স নেব, ঠিক আছে? এর 500 টাকার উপর কি হবে, মুকেশ আম্বানি ইনকাম ট্যাক্স নিল, ও যা আয় হলো। কিন্তু অ্যাকচুয়াল এই যে কোম্পানিটা, ধরে নিলাম এই কোম্পানিটার ওর হচ্ছে 2 লাখ একটা ম্যানুফ্যাকচারিং, তাই না, গার্মেন্টস ফ্যাক্টরি। তো এই কোম্পানিতে তো কিছু একটা আয় করছে, ওর পার্টিকুলার ওই কোম্পানিতে কিছু আয় করছে। পার্টিকুলার এই কোম্পানি কত টাকা আয় করছে, 100 টাকা। এই কোম্পানির ওপর একটা ট্যাক্স দিতে হবে, সেটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স, ওই কোম্পানির ওপর। ওটা ওটা কোম্পানি লাভের ওপর, কোম্পানি লাভ করছে, ঠিক আছে? তো কর্পোরেট ট্যাক্স কোম্পানিকে দিতে হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট সব থেকে বেশি টাকা কর্পোরেট ট্যাক্স থেকে আসে। হ্যাঁ, কোম্পানি যা একটা আমাদের কি বলে ওটাকে টার্নওভার যদি থাকে, তো টার্নওভার উপর ওকে একটা ট্যাক্স দিতে হয় কোম্পানি, ঠিক আছে? ওটা কর্পোরেট ট্যাক্স। একটা ব্যবসার ক্ষেত্রে ওই কোম্পানিটার ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে কাকে, কেন্দ্র গভর্নমেন্ট। যে ওই কোম্পানি এবছর আমাদের 10 লাখ টাকা লাভ করলাম, তো ঠিক আছে 10 লাখের উপর ওরা 18% বা 30% নিয়ে নিল। বুঝতে পারলি? এটুকু বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি সব। এটুকু বুঝতে পেরেছিস তো, যে একটা ব্যবসা করছে, তো একটা ফ্যাক্টরি একটা ব্যবসা করছে, তো তাদের উপরে যা ট্যাক্স লাগছে সেটা ওই ক্ষেত্রে ওর লাভের, একটা কোম্পানি তো আছে, কোম্পানি যা টাকা লাভ করবে ওই কোম্পানির উপর যখন ট্যাক্স সরকার দিতে হবে, কোম্পানি 100 টাকা লাভ করে, সরকার বলবে 30 টাকা ট্যাক্স দাও, তাহলে কি হবে, ওই কোম্পানি 100 টাকা লাভ করেছে,
তার মধ্যে 70 টাকা যখন 30 টাকা দিয়ে দেবে, 70 টাকা কাকে ঢুকে মুকেশ আম্বানির কাছে ঢুকে যাবে। তারপর ওটা ওর ইনকামের উপর ইনকাম ট্যাক্স হবে, সেটা তো আলাদা ব্যাপার। ডবল ট্যাক্স কোথায় হচ্ছে? কোম্পানি লাভের উপর যে ট্যাক্সটা হচ্ছে, বুঝতে পারলি কেসটা? একটা কোম্পানি, তোমার একটা কোম্পানি চালাচ্ছে, সেটা কি হচ্ছে? কর্পোরেট ট্যাক্স। ঠিক আছে, এবার কোম্পানি কাকে বলি, কাকে বলবো কোম্পানি? হোয়াট ইজ কোম্পানি? এটা বিসিএস এ যারা ইকোনমিক্স স্টুডেন্ট থাকে তাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে, বলো তো কোম্পানি কি? বেসিক্যালি বলছে কোম্পানি অ্যাক্টের আন্ডারে বা কোম্পানি অ্যাক্টটাকে মেনে যারা ওই 4-5 মিলে বা একা হতে পারে একটা যদি কোনো ফার্ম তৈরি করে থাকে সেটা কোম্পানি বলে। কোম্পানি অ্যাক্ট কত সালে? 1956। আর একটা আছে, এখন আছে 2013। তো কোম্পানি অ্যাক্ট দুটো, একটা 1956 বা 2013, তাই না? এই দুটো অ্যাক্ট অনুযায়ী যদি কোনো কোম্পানি রেজিস্টার হয়ে থাকে তো সেগুলোকে আমরা কোম্পানি বলি। আর এদের কত পার্সেন্ট দিতে হবে ট্যাক্স সেটা কে ক্যালকুলেট করবে? সেটা রেটটা, ট্যাক্স রেট ইমপ্লিমেন্টেশন হবে এদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 থেকে। বুঝতে পারলি? একটা কোম্পানিকে কত ট্যাক্স দিতে হবে, রেট পার্সেন্টেজ দিতে হবে, যে 100 টাকা আয় করলে 30% ট্যাক্স দিতে হবে, এটা কোথা থেকে হবে? ইনকাম ট্যাক্স রেট 1961। ওই জন্য তো ইনকাম ট্যাক্সটাকে পরিচয় দিয়ে ধরে ওর রেটটা ওখান থেকে ঠিক হবে। যদি চেঞ্জ করতে হয় রেট বাড়াবো কমাবে, রিসেন্টলি মোদী সরকার কমিয়েছে, জানিস তো? কাট করেছে। কি করেছে? কর্পোরেট ট্যাক্স কাট করেছে। হ্যাঁ, কত করেছে? অনেক কেটে দিয়েছে। কেন করেছে? আগে ছিল, এটা ছিল 25 থেকে 28% লাগতো, বা ফ্ল্যাট 30% লাগতো কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে। আগে কর্পোরেট ট্যাক্স, একটা কোম্পানি যদি 100 টাকা আয় করতো তো তাকে 30% ফ্ল্যাট বা 25 থেকে 28%-এর মধ্যে ভেরিয়েশন করে রাখতো এদিক ওদিক করে। এখন সেটা কমিয়ে 15 থেকে 17% করে দিয়েছে, 15 to 17। কত কমিয়ে দিয়েছে? প্রায় 10, মানে এত টাকা দিতে হবে না। এটাতে সরকারের প্রচুর টাকা ট্যাক্স ঘাটতে হবে, সরকার প্রচুর টাকা ট্যাক্স পাবে না। কোনটার জন্য? এই ট্যাক্স কমিয়ে দেওয়ার জন্য। কয়েক হাজার কোটি টাকা, 1,57,000 কোটি টাকার মতো ট্যাক্স পাবে না ওরা। বুঝতে পেরেছি কত ট্যাক্স পাবেন? সরকারের ট্যাক্স আসবে না কেন্দ্র গভর্নমেন্টের। আর কেন্দ্র গভর্নমেন্টের মেজর ইনকাম ট্যাক্স কোথা থেকে আসে? কর্পোরেট ট্যাক্স। এবং ডাইরেক্ট ট্যাক্সের সব থেকে বেশি ইনকাম কোথা থেকে হয়? কর্পোরেট ট্যাক্স থেকে হয়। যদি দেয় কোয়েশ্চেন এভাবেই দিত আগে, ছোটো আগে পরীক্ষাতে এত চাপ নিত না যারা কোয়েশ্চেন সেটার ছিল, শুধু দিত ডাইরেক্ট ট্যাক্স, নিচের কোনটা ডাইরেক্ট ট্যাক্স নয় এমনি দিয়ে দিত। বুঝতে পারলি তো? শুধু দিয়ে দিত যে নিচের মধ্যে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে কোনটা সব থেকে বেশি আয় করে কেন্দ্র গভর্নমেন্ট, বা দিত কোন কেন্দ্র গভর্নমেন্টের সব থেকে বেশি আয় সোর্স কি, এগুলো এমনি বাচ্চা ছেলের মতো কোয়েশ্চেন। কিন্তু এখন আর ওরকম হচ্ছে না। হ্যাঁ, এবার এটা কমিয়ে দিচ্ছে কেন? কর্পোরেট ট্যাক্সটা কমিয়ে দিচ্ছে। এতটা লাভ হতো কিন্তু ওরা ছেড়ে দিচ্ছে কেন? ডিউ টু ট্রেড ওয়ার। হোয়াট ইজ ট্রেড ওয়ার? দেখ, চায়না আর আমেরিকার মধ্যে তো একটা ট্রেড ওয়ার চলছে। ট্রেড ওয়ার, যত ম্যানুফ্যাকচারিং, যত কোম্পানি সব কোথায় ব্যবসা করছিল? চায়নাতে, সবাই। এবার আমেরিকা বলছে যে ওখান থেকে ব্যবসাটা উঠাতে হবে। বুঝতে পারলি? এটাই তো ট্রেড ওয়ার, যুদ্ধ হচ্ছে এখানেই। তাহলে কি ওখান থেকে যদি ওরা অনেক অফার দিয়েছে, যদি চায়নাতে যদি ব্যবসা করো তাহলে তুমি আমাদের এখানে ব্যবসা করলে এই ট্যাক্স দিতে হবে না, এই করতে হবে না, অনেক অফার দিয়েছে। যার ফলে কি কোম্পানিগুলো চলে আসছে। এবার মানে চায়না অন্য জায়গায় করলেই তোমাকে এগুলো লাগবে না। বুঝতে পারলি? অনেক অফার দিচ্ছে আমেরিকা কোম্পানিগুলোকে, অনেক কিছু অফার দিচ্ছে। এবার বা চায়না ছাড়া তুমি যেখানে করতে পারো, এরকম টাইপের করেছে। তাহলে কি ভারতে এই সময় ট্যাক্সটা কমিয়ে দিয়েছে। তার ফলে কী হবে? কোম্পানিগুলো ভাবে তাহলে ভারতে করি, সব সিঙ্গাপুরে চলে গেছে। তো ভারত এই সময় কমিয়েছে, তাহলে ভারত কী ভাবছে? যে সব কোম্পানিগুলো চলে আসবে ইন্ডিয়াতে, কারণ এখানে ট্যাক্সটা কম দিতে হবে। ওরা সব দেশকে দেখে পরে তুলনা করেছে যে আমাদের এখানে ওদের কম পড়বে, তাহলে ওইভাবে কর্পোরেট ট্যাক্সটা কমিয়ে দিয়েছে। এবার একটা কোম্পানি যদি 100 টাকা আয় করে, সিঙ্গাপুরে ওকে দিলে 100 টাকা আয় করলে ওকে 40 টাকা ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আর চায়না দিতে হলে 45 টাকা, আর আমাদের এখানে দিতে হবে কত? 18 টাকা। বুঝতে পারলি? তাহলে কি ও আমাদের এখানে চলে আসবে, আর বলে আমাদের তো ঘাটতি হবে, কিন্তু আমরা যখন অনেক কোম্পানি আসবে আমাদের লোকও কাজ পেয়ে যাবে, আর আমরা আস্তে আস্তে টাকাটা পেয়ে যাবো। বুঝতে পারলি তো? ওই জন্য কেন্দ্র গভর্নমেন্ট 1,57,000 কোটি টাকার মতো ঘাটতি স্বীকার করে নিয়েছে। 2018-19 সালে এটাকে কমিয়েছে কর্পোরেট ট্যাক্সটা। বুঝতে পারলি তো? আর কর্পোরেট ট্যাক্স মোটামুটি কোম্পানির উপর কি লাগে, মানে ফ্ল্যাট লাগে। মানে যে আমি একটা ছোটো কোম্পানি, আমাকে ছাড় ওরকম হয় না, ঠিক আছে? কোম্পানি তুমি রেজিস্টার্ড হয়ে গেছো, তোমার উপর ট্যাক্সটা লাগবেই, ঠিক আছে? আগে ফ্ল্যাট 30% লাগতো আগে, জানিস তো? ছোটো কোম্পানি হোক 30%। দেখ ভালো করে বুঝ, ছোটো কোম্পানি হোক 30%। তুমি তাহলে 3টে চেয়ার প্রডিউস করছো 30% কোম্পানি থেকে, তাহলে কি? তাহলে ওটা তো এক্সাইজ ডিউটি। আমি এমনি বলছি, মানে কোম্পানি তোমার 30% নিয়ে নিত যা লাভ হতে, তাহলে এটা ফ্ল্যাট নিয়ে নিত। বড় কোম্পানি করছে 30%, ছোটো কোম্পানি করছে 30%, তাহলে কী টাইপের ট্যাক্স হবে?
তো আমরা বুঝতে পেরেছি কর্পোরেট ট্যাক্স কি। মনে রাখবি কর্পোরেট ট্যাক্স তাহলে ট্যাক্স রেটটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী ঠিক হয়, ঠিক আছে। আর এর কোনো স্লেব হয় না যে ছোট কোম্পানি এই এত টাকা ট্যাক্স দিতে হবে, এটা হতো না আগে, এখন আর পড়েছে। একটা হয় যে নতুন করে যেটা করেছে যে যেসব কোম্পানির টার্ন ওভার এর আগে যেটা ছিল আর কি, এখন আবার এটাকে চেঞ্জ করে দিয়েছে যে 250 কোটি টাকার মানে তোর বেশি হবে টার্ন ওভার, সেগুলোকে 30% ট্যাক্স। আর যেসব কোম্পানির টার্ন ওভার 250 কোটি টাকার কম হবে সেগুলো 25% ট্যাক্স আগে ছিল, বুঝতে পারলি। এখন এগুলোকে সব মিক্স করে দিয়েছে ছোটো ছোটো করে, বুঝতে পারলি। আমরা মেন কথা বুঝতে পেরেছি তো, হোয়াট ইজ কর্পোরেট ট্যাক্স, ব্যাস। আমাদের এখান থেকে কাজ হবে, ঠিক আছে। এবার এখান থেকে কী টাইপের কাজ হবে লিখবো আমরা ম্যাট, নেক্সট লিখবো ম্যাট। তাহলে কর্পোরেট ট্যাক্সের পর আমরা কর্পোরেট ট্যাক্সটা এই জন্যই বুঝছি কারণ আমাদেরকে ম্যাট বুঝতে হবে, ঠিক আছে। লিখবো ম্যাট ওয়াজ ইন্ট্রোডিউস, ম্যাট মানে হচ্ছে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। লিখবো ইট ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া 1996 সালে বাই দ্য ফিনান্স মিনিস্টার মিস্টার পি চিদম্বরম। ম্যাট ওয়াজ ইন্ট্রোডিউস ফর দ্য জিরো ট্যাক্স পেয়ার কোম্পানি। কি বলেছিলাম আমরা এখন অবধি, কি বুঝলাম যে সরকার কোম্পানিকে আনার জন্য, যখন সরকার আমাদের প্রতিষ্ঠিত হয় 1947 পর থেকে সরকার, তারপরে যখন সরকার কি হয় আমাদের চাই, আমাদের ট্যাক্সের আমরা মোটিভ কি বলেছিলাম যে ট্যাক্সের মোটিভ শুধু কি ছিল না, সোশ্যালটা ছিল না, ট্যাক্সের মোটিভ ট্যাক্স দিয়ে সরকার অনেক কিছু কাজও করে নিতে পারে, তাই না। অনেক কিছু কাজ ট্যাক্সের মাধ্যমে, ট্যাক্স মাধ্যমে সরকার চাইলে এখানে যে যেরকম ব্যবসা চাইবে সেরকম ব্যবসা এখানে ইন্ট্রোডিউস করে দিতে পারে, বলেছিলাম না। যে ব্যবসা চাইবে সেই ব্যবসা গ্রোথ করতে পারে, ওরা চাইবে এই ধরনের ব্যবসা আসুক, টেলিকমিউনিকেশন এখানে আনতে পারে, এগুলো সব বলেছিলাম। এইবার আমি কি বলেছিলাম যে 1996 সালে, তাই না, একটা কোম্পানি ছিল যারা মোবাইলে ব্যবসা করতো, মানে টেলিকমিউনিকেশন, কি নাম ছিল, মোটরোলা। একমাত্র মোটরোলাই করতো, কিন্তু সরকার চাইছিল টেলিকমিউনিকেশনের জন্য অনেক ভালো দিক আসুক, এখানে সবার কাছে ফোন থাকুক, এক একটা গরিবদের হাতে ফোন পৌঁছে যাক। আজকে তাই হয়েছে, ডিউ টু কি ট্যাক্সেশন কম করে। মানে কি কেন হয়েছে, কারণ বললো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বললো যে দেখো যে টেলিকমিউনিকেশন ব্যবসা আসবে তার কোনো ট্যাক্স দিতে হবে না, বুঝতে পারলি। তাহলে কি অনেক কোম্পানি, রিলায়েন্সের মতো কোম্পানি চলে এসছে, ঠিক আছে। তারপরে ইনফ্রাস্ট্রাকচার বললো যে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার দরকার, তো যারা যারা এইসব জায়গায় আসবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। এখানেও রিলায়েন্সের মতো কোম্পানি চলে এসেছে ইনফ্রাস্ট্রাকচারে, বুঝতে পারলে। তারপরে ধরুন আবার কি বলেছে যে যারা যারা পেট্রোল, আমাদের পেট্রোল ডিজেল এগুলো লাগবে প্রচুর, মানে ইনভেস্ট এখানে লাগবে, এখানে অনেক প্রাইভেটাইজেশন লাগবে, তাই না। তোরা বলছে পেট্রোল ডিজেল ব্যবসা করলে যদি তারা অনেক বেশি আমাদের পেট্রোল ডিজেল পাবো আমরা, রিফাইনার হবে, তাই না। তো বলে পেট্রোল ডিজেলে যারা ব্যবসা করবে তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। অনেক কোম্পানি, রিলায়েন্সও আছে, ভিডিওকনও আছে, ভিডিওকন ইলেকট্রনিক কোম্পানি সেও চলে আসে, তাই না। প্যাকেজিং ইন্ডাস্ট্রি বললো যে প্যাকেজিং ইন্ডাস্ট্রি আমাদের ভালো করতে হবে, কারণ আমাদের প্রচুর গুডস প্রডিউস হয়, ওগুলোকে বিদেশে পাঠাতে হবে, তো পচে যাচ্ছে তো মালগুলো, তো জন্য প্যাকেজিং ইন্ডাস্ট্রি আমার খারাপ আছে, তো আমরা প্যাকেজিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, দেশে ডেভেলপ হবে। তো প্যাকেজিং ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য কি বললে, যারা প্যাকেজিং ইন্ডাস্ট্রিকে আসবে তাদেরকে কী করবো, ট্যাক্স ছেড়ে দেবো তাদেরকে, বুঝতে পারলি। তাহলে দেখ 30% লাগবে না কর্পোরেট ট্যাক্স, মানে বুঝতে পারছিস, বুঝতে পারছিস তো। ওই যে আমি ওই ব্যবসা করছি, ভালো করে বুঝ ব্যাপারটা, কত বড় ব্যাপার বলতো, বুঝতে পারলি। ইনকাম ট্যাক্স কোনো কিছুই লাগবে না, ওইসব থেকে ইনকাম করলে ইনকাম ট্যাক্সে দেখাবে না, বুঝতে পারলি তো, কত ভালো হবে না ব্যাপারটা। তাহলে ওরকম তখন রিলায়েন্স কি বলেছিল, তো রিলায়েন্স তখন বলছিল, বা ধীরুভাই আম্বানি ছিল তখন, বলল যে সরকার যেই ক্ষেত্রতে ট্যাক্স ছাড় দেবে আমি সেই ক্ষেত্রে ব্যবসা করব। রিলায়েন্সের মোটিভ হয়ে গেছিলো এটা, যে যেখানে ছাড় দেবে আমি ওখানে পৌঁছে যাব। আর এটাতে সুবিধা কী হবে, ও ছাড় দেবে এমন একটা ব্যবসায় যে ব্যবসাটায় লোক এখন আসেনি, কোনো কম্পিটিশন হবে না, আমি যাবো একাই তৈরি করবো মাঠ, একাই খেলবো মাঠ, আমার মতো তৈরি করবো, একাই গোল দেবো, গোল কেউ থাকবে না কেউ। তাহলে কী হবে, ও বললো যে ঠিক আছে, তাহলে সরকার যখনই যে ইন্ডাস্ট্রিকে চাইবে আর আমি সামনে চলে যাবো। তো সরকার 1996 অবধি কী করেছিল, এই ছাড়গুলো দিতেই চায়, দিচ্ছিলই, এবং 2000 পর্যন্ত দিয়েছি। এবার ছাড় যখন দিয়ে যাচ্ছে, আর এই ছাড় নিয়ে রিলায়েন্স হয়ে গেছে, বুঝতে পারলি। ঠিক আছে, 1996 অবধি রিলায়েন্স জিরো ট্যাক্স পেয়ার কোম্পানি, তার 1 টাকাও ট্যাক্স দিত না। জিরো ট্যাক্স পেয়ার কোম্পানির নাম ছিল একটা রিলায়েন্স,
ধীরুভাই আম্বানি, ও আজ অবধি 96 অবধি 1 টাকাও ট্যাক্স দেয়নি, সঙ্গে সঙ্গে ব্যবসা চেঞ্জ করে দিত, বুঝতে পারলি? তাহলে জিরো ট্যাক্স পেয়ার কোম্পানি 1996 অবধি কী করেছো নিজেকে ধরে রেখেছিল, কোনো ট্যাক্স দিতে হয়নি। এইবার নিজের বলে না নিজের ফাঁদে নিজেই পড়ে যায় লোকের জন্য করতে গেলে, তো সেটাই হয়ে গেছে ভারত সরকার। ওরা দেখছে যে ভাই আমি এটা বানিয়েছি কি ওর আমাদের এইসবকে জন্য, কিন্তু যার ফলে কি তো ওরা তো আমি ট্যাক্স না নিয়ে এগুলো বলে এখন তো আমার কাছে ট্যাক্স আসছেই না, কর্পোরেট ট্যাক্স ম্যাক্সিমাম ইনকাম সোর্স ছিল, তাই না? ইনকাম ট্যাক্সও আসছে না, বড় লোকদের কাছে ট্যাক্সই পাচ্ছি না, ও এত টাকা কামাচ্ছে আমি ট্যাক্স পাচ্ছি না। সরকার ওদেরকে ডেকেছে, এই ব্যবসা করো ওই ব্যবসা করে এই ব্যবসা করে করেছে, বলেছে ট্যাক্স দিতে হবে না, এখন দিচ্ছে না, প্রচুর কামাচ্ছে মাল। তখন কি হচ্ছে, ওর তো খারাপ লাগছে, পুরো হাত চুলকাচ্ছে, যদি তো ভালো হয়, বুঝতে পারলি? কিছু তো করতে, কিন্তু ওকে মনে রাখতে হবে ও একটা কোম্পানি, গভর্নমেন্ট, একটা সরকার, তখন সরকারের খারাপ লাগছে। অনেক টাকা তো ওরা দেখছে, এত কোটি টাকা ইনকাম করছে, কিন্তু আমি বলে দিয়েছি ট্যাক্স ফ্রি, ও তো পুরো মাথা চুলকাচ্ছে যে আমি বলে কি ভুল করেছি। এখন ও তো ওই ইন্ডাস্ট্রিতে এসে সবাইকে ফোন দিয়ে তেল দিয়ে এই করে কাপড় জামা পরিয়ে রিলায়েন্স একদম সেই চলে গেছে, বুঝতে পারলি? সে জিন্সের জ্যাকেট হিমেশ ইন্ট্রোডিউস করেছিল না, মনে আছে? ওগুলো কিন্তু রিলায়েন্সের ছিল, রিলায়েন্স ভালো করে দামি কিনলে তখন রিলায়েন্সে পাওয়া যেত, কোনোদিন লক্ষ্য করেছিনি বটামগুলো থাকতো রিলায়েন্স লেখা? আমরা তো হাট থেকে কিনেছি, বুঝতে পারবো না, তাই না? কিন্তু যারা দামি বড় লোক ছিল যারা কিনতো ওগুলোতে কি লেখা থাকতো, রিলায়েন্স লেখা থাকতো। তাহলে ও নিজে ফেসে গেছে। এবার যখন ফেসে গেছে বেরোতে হবে, যেহেতু গভর্নমেন্ট, ঠিক আছে? তো গভর্নমেন্ট কি করলো বলতো, 1996 পর মাথা চুলকালো, দিয়ে বললো একটা কাজ করি, আমি একটা ট্যাক্স লাগাবো, কি যেটা নাম হবে কি ম্যাট, মিনিমাম অটাম ট্যাক্স। ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেবে না, কোনো চাপ নেই, তোমাকে মিনিমাম একটা ট্যাক্স দিতে হবে। ওরা দেখিয়ে দিত, ওরা বলেছিল ওর ইনকামের ওপর ছাড় নেবো না, বা ওই জিনিসের এই ইনকামের ওপর সব রকম ছাড়, বুঝতে পারলে? তাহলে ওর কর্পোরেট ট্যাক্সও দিত না, ইনকাম ট্যাক্সের সময় দেখিয়ে দিত, দেখো এত টাকা ইনকাম পেয়েছি, এই ইনকামটা ওখান থেকে পেয়েছি, এটা তুমি ছাড় দিয়ে দিয়েছি, সোর্সটা দেখিয়ে দিত, বলো ও ঠিক আছে ছাড়। দেখছো হেভি চুলকাতো মালগুলো, বলছি না, ওরা তো প্রবলেমসে পড়ে গেছিলো। না তারা পে করতো, ও দেবে না, তাদের তো প্রফিটে, তারা তো বেতন পাচ্ছে, তাদেরকে দিতে হবে না, তারা তো চাকরি করছে, তাদের তো ট্যাক্স নেবেই, কিন্তু ও দিত না, মালিক। এবার দেখে নে, এবার আমি বলে দিই, সব বুঝে যাবি কেসটা। তাহলে জিরো ট্যাক্স পেয়ার কোম্পানি, সরকার এলো বলে দেখো পিজি দাম, ওকে কি বলা হয়, দ্য রেট্রোস্পেক্টিভ ম্যান, তো আছে ওরকম, হ্যাঁ রেট্রোস্পেক্টিভ ম্যান বলা হয়, তো ছাড়বে না, ওই লোকটাই ওরকম বলে দেখো ভাই তোমাকে একটা মানে কি তোমাদের জন্য, মানে রিলায়েন্সের জন্য একটা নতুন ট্যাক্স ইন্ট্রোডিউস করলো, মানে রিলায়েন্স এমন ওর জন্য ট্যাক্স ইন্ট্রোডিউস হচ্ছে ভারতবর্ষে, মানে জানিস তো ভারতবর্ষে এমন যে ট্যাক্স যত না আগে কম্পাইল হচ্ছে তত দেখে শিখেছে বেশি, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস তো, মানে পরিস্থিতি থেকে অনেক কিছু ট্যাক্স ওকে নতুনভাবে অ্যাপ্লাইড করতে হয়েছে। তাহলে বলে ম্যাট বলে একটা ট্যাক্স ইন্ট্রোডিউস করবে, বলছে কী ট্যাক্স, তাহলে আমরা বুঝে নিই ম্যাটটা কী ট্যাক্স, ঠিক আছে? দেখে নে, দেখ জিনিসটা দেখ। তো এটা যদি বলে কাদের উপর অ্যাপ্লাই হবে, জিরো ট্যাক্স পেয়ার কোম্পানি, ঠিক আছে? এবার ধরলে রিলায়েন্স, আমি ধরলে দুটো দিলাম, এটা হচ্ছে 100 কোটি টাকা। তো রিলায়েন্স যখন আয় করছে না, তো রিলায়েন্সের তো একার টাকা নয় রে, ও তো শেয়ার হোল্ডার থেকে টাকা নেই, কোম্পানি বড় বড় কোম্পানি তার একা হয় না, ওরা শেয়ার হোল্ডার থেকে টাকা নেই। মানে আমি যদি 100 টাকা কোম্পানি, আমি 50 টাকা নিই আর অন্য লোককে 50 টাকা দিই, নিজের 50 টাকা আর অন্য লোক থেকে 50 টাকা নিলাম, এটা শেয়ারের। আমরা এটা ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটে পড়েছি কীভাবে শেয়ার থেকে টাকা নেওয়া হয়। তো ঠিক আছে, তো ধরলে ও কী করলো, ওই কোম্পানি থেকে লাভ করলো কত, ধরলে ওর কোম্পানি ছিল 80 কোটি টাকার, ঠিক আছে, আর বাকি 20 কোটি টাকা লাভ করলো। ও ওইটা ইনস্ট্যান্ট কাকে দেখাবে, প্রথমে দেখাবে শেয়ার হোল্ডারদেরকে। কেন? কারণ ওদের শেয়ার আছে, ওরা দেখবে আরে আমাদের কোম্পানি লাভ করেছে, আলাদাই ব্যাপার ভাই। ও হয় রিলায়েন্সকে ভালো বলবে না, নিজের বুদ্ধিকে ভালো বলবে, হেভি জায়গায় লাগিয়েছি আমার বুদ্ধি আছে এরকম বলবে, বুঝতে পারলি তো? আর ওরা তাহলে ভবিষ্যতে আরও লাগাবে এই কোম্পানির উপর, ও ওদেরকে সবসময় লাভ দেখাবে, ঠিক আছে? তো লাভ যখন দেখিয়েছে, লাভও হয়েছে, তখন বলছে ঠিক আছে 100 কোটি টাকা, ঠিক আছে। আর ওটাতে দেখতে পাচ্ছে সরকারও, খারাপ লাগছে, ট্যাক্স নিতে পারছে না যে ও এত কোটি টাকা লাভ করলো, আমরা 1 টাকা পাবো না, বুঝতে পারলি তো? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার সরকার বলছে ঠিক আছে তোমার লাভ হয়েছে, তাহলে কত টাকা লাভ হয়েছে, 20 কোটি টাকা এখান থেকে লাভ ছিল, তাই না? এদের 20 কোটি টাকা লাভ হয়েছে।
সরকার তখনই কি করছে, ট্যাক্স করতে চলে আসছে। সো ওই যে ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কি বলছিলাম, 30%-এর উপরে চলে গেলে কি হবে, 10 লাখের উপরে গেলে কি হবে, 30% হবে। আবার সেস আর সারচার্জ লাগবে, সেস সারচার্জ পরে পড়বো, আগে 30% ধরে নিলাম। তো ও বলবে তাহলে 20 কোটি টাকা তোমার, ধরে নিলাম 20 কোটি টাকা ধরলাম, 20 কোটি টাকা ইন্টু 30/100 কত হবে, হ্যাঁ 6 কোটি টাকা তোমার কি হবে ট্যাক্স। দাম আগে বলবো, ও লাভ দেখাচ্ছে, ওটা লাভ, ওর ব্যালেন্স শিটে লাভ করছে। তো দুটো ব্যালেন্স শিট থাকছে ওর কাছে, এটা ওদের শেয়ার হোল্ডারগুলোকে দেখাচ্ছে, দেখো এটা 20 কোটি টাকা। এদের যখন ট্যাক্সটা নিতে আসছে 6 কোটি টাকা, তখন বলছে আরে দাঁড়াও, এই যে 6 কোটি টাকার না, এটা হচ্ছে তুমি ওই ছাড়টা দিয়েছিলে, এটা ওখান থেকে পেয়েছি, আর এইটা হচ্ছে ওইখান থেকে পেয়েছি যেটা তুমি ওই কোম্পানিতে করতে বলেছিলে। বলছি ঠিক আছে, আর এটা তুমি যে বলেছিলে যে তেলে যদি কেউ এসে ছাড় পাবো, তো আমরা ওগুলো থেকে লাভ করেছি, বুঝতে পারলি? তখন ও তো পুরো হাত থেকে চলে গেল 6 কোটি টাকা, বুঝতে পারলি? ও তো বল তুমি ছাড় দিয়েছিলে না যে প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে, এটা প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে কামিয়েছি, আর এটা ওখান থেকে কামিয়েছি, আর এটা ওখান থেকে যেগুলো তুমি ছাড় দিয়েছি আমি ওই ব্যবসায় করেছি, আমি একটা অন্য ব্যবসা করিনি। জিরো ট্যাক্স। তাহলে কত হয়ে গেল ওর ট্যাক্স? 6 কোটি টাকা 20 টাকা লাগলো না, পুরো জিরো ট্যাক্স হয়ে গেল লিগালি ভাবে, বুঝতে পারলি? আর আমাদের ফিনান্স মিনিস্টার, রেট্রোস্পেক্টিভ ম্যান, মিস্টার পি চিদম্বরম না, পি চিদম্বরম। এই যে পি চিদম্বরম তখন কি বলবে, ঠিক আছে তোমাকে দিতে হবে না, 1996 সালে একটা নতুন ট্যাক্স ইন্ট্রোডিউস করে দেয়। ও বলে দেখো তুমি যেহেতু ভারতে থাকছো, তোমাকে একটা ট্যাক্স দিতে হবে, ম্যাট। তা কীভাবে নেবো ম্যাটটা? বলছে ঠিক আছে তোমার ইনকাম কত? বলছে আমার ইনকাম হচ্ছে কত, 100 কোটি টাকা। ঠিক আছে, তা আমরা ধরলে আমরা লাভ কত হলো, 20 কোটি টাকা লাভ হয়েছে। বলছি তুমি একটা 20 কোটি টাকা ইন্টু 30/100, তাই না? এটা কত বেরোচ্ছে, 6 কোটি টাকা হয়, তুমি ট্যাক্স দাও। ঠিক আছে, নাহলে কি করতে হবে, এইটা হচ্ছে 20 কোটি টাকা, তো ও লাভটা দেখাচ্ছে তাই না শেয়ার হোল্ডারদেরকে, কিন্তু ও যখন ট্যাক্স দিতে যাচ্ছে তখন ও বলছে আমি ট্যাক্স দেবো না। ঠিক আছে, কিভাবে ট্যাক্স দেখাচ্ছে, তো হতে পারে এই 20 কোটি টাকা ও ভাঙছে, যে এটা হচ্ছে এখান থেকে আয় করেছি, এটা এখান থেকে আয় করেছি, এটা এখান থেকে আয় করেছি। ঠিক আছে, আর আমার যেটা একটা ইনকাম হয়েছে, সেই ইনকামটা হচ্ছে ধরলে মাত্র কত, 1 কোটি টাকা ধরলে, বুঝতে পারলে? তো যেটা তুমি ট্যাক্স নিতে পারবে যে আমার ইনকামের ওপর বা এই জিনিসের ওপর যেগুলো আমার, সেটা ইনকাম হচ্ছে 1 কোটি টাকা। তাহলে ওকে কত টাকা ট্যাক্স তাহলে নিতে হচ্ছে, তাহলে 30 লাখ টাকার মতো ট্যাক্স নিতে পারবে। তাহলে প্রবলেমসটা কথা হচ্ছে ওরা কী করবে, তখন সরকারকে কী করা উচিত, রেট্রোস্পেক্টিভ ম্যানকে কী করা উচিত? তোরা ভাবলে তোরা কী করে, তোরা ভাব একটা ইকুয়েশন পাবো যে আমি আছি ওখানে, কী করতে পারি? কারণ আমি তো বললাম ল টেকার হিসাবে নয়, ল মেকার হিসাবে ভাব। মানে ওরা বলছে যে দেখো তুমি কত টাকা ইনকাম ট্যাক্স দিলে, 6 কোটি টাকা তোমাকে দিতে, মানে কি বলে দাঁড়া, ওর তাহলে দুটোই ছিল, একটা হচ্ছে কত শেয়ার হোল্ডারদেরকে দেখাচ্ছে, শেয়ার হোল্ডারটা কত দেখাচ্ছে 20 কোটি, আর ও সরকারকে কত দেখাচ্ছে 1 কোটি, তাই না? তো 1 কোটি টাকার ওর কত হবে 30%/100। ঠিক আছে, আর ম্যাট বলে একটা ইন্ট্রোডিউস করে, ট্যাক্স ইন্ট্রোডিউস করে, ওটাকে কি বলে, যে তুমি যে 20 কোটি টাকা শেয়ার হোল্ডারদেরকে দেখাচ্ছ তার 18, তাহলে 20 ইন্টু 18/5%/100। ঠিক আছে, তাহলে কি শেয়ার হোল্ডারদেরকে কত 20 কোটি টাকা তার 18%। ঠিক আছে, বা তুমি যে লাভ দেখাচ্ছ, যেটা তুমি দেখাচ্ছ যে 1 কোটি টাকা আমার লাভ হয়েছে, তাহলে 1 কোটি টাকার 30% নর্মাল ইনকাম ট্যাক্স হয়। ঠিক আছে, তো এই দুটো ট্যাক্সে তুমি বার করো, তো বলবে এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে 30 লাখ, আর এটা কত হচ্ছে 3 করোড়। আমি 4 করোড় ধরলাম, আমি ধরলাম এটা ধরলাম 3 করোড়, 3 করোড়ই ধরছি, 3 করোড় 70 লাখ হবে, 3 করোড় ধরছি, তাই না? তাহলে দুটো রেট বার করবে সরকার। ঠিক আছে, একটা করবে ম্যাট, যেটা 18.5% মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স, এটাকেও কেন্দ্র গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে। ঠিক আছে, এই 2018-19 বাজেট। তো কি বললো যে হয় তুমি কি করবে, তুমি যে এটা শেয়ার হোল্ডারদেরকে দেখাচ্ছ তার ইনকামটা কি করো 18.5% দাও ওখান থেকে, নাহলে তুমি তোমার ইনকাম ট্যাক্স আছে সেখান যেটা তুমি দেখাচ্ছ আমাদেরকে, যেগুলোতে ছাড় পেয়েছি, তার নর্মালি 30% হবে, যেহেতু ওদের বেশি 10 লাখের বেশি ইনকাম, তো তার 30% করে আমাদেরকে দিয়ে দাও। এবার কোনটা দেবে, দুটো তো নিতে পারি না, এটার মধ্যে যেটা বেশি হবে সেটা আমাদেরকে দিয়ে দাও, এটা তোমাকে দিতে হবে। ঠিক আছে, তোমাকে দিতে হবে না,
তুমি ওখানে ছাড় নাও, এটা হয় এটার 18.5% করো, আর তুমি তোমার যেটা ইনকাম দেখাচ্ছ সেটার নর্মালি ইনকাম ট্যাক্সের করো। দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা তুমি আমাকে দিয়ে দাও, সেটাই হবে তোমার মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। তোমাকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হবে ভারতে থাকছো বলে। ওই যে পর্যন্ত পড়েছিলাম আগের দিন ইনকাম ট্যাক্সের কি ফিনান্স অ্যাক্ট, ফিনান্স অ্যাক্টটা পড়ালাম না? ফিনান্স অ্যাক্ট মানে কি, ওখানে তো চেঞ্জ হচ্ছে, আগের দিন এত পড়ালাম কেন, বুঝতে পারলি? হ্যাঁ, তো পার্লামেন্টই তো হচ্ছিল, ফিনান্স অ্যাক্টটা কোথায় হচ্ছে? ফিনান্স অ্যাক্টটা কি আমাদের এইসে হচ্ছে, বেলুড়ে হচ্ছে না বালিতে হচ্ছে? ওটা তো পার্লামেন্টে তো হচ্ছে ফিনান্স অ্যাক্ট। বাজেট বিল যাচ্ছে, তাই না? বিলটাকে পাস হচ্ছে, তাই না? ফিনান্স বিলটা ওটা আবার পাস, লোকসভা রাজ্যসভা পাস হয়ে পরে আবার ওটা অ্যাক্ট হয়ে যাচ্ছে, তাই না? ওটা তার আগর পড়ায় হচ্ছে না যে এরকম ওখানে ফিনান্স বিল হচ্ছে, চল দেখে আসি, ওগুলো পার্লামেন্টে হয় ভাই। ওকে, লোকসভা রাজ্যসভা আবার প্রেসিডেন্টকে সিগনেচার লাগে তবে বিলটা অ্যাক্ট হয়। আমি আগের দিন ইনকাম ট্যাক্স পুরো পড়েছি, ওই জন্য ওখানে শুধু ওইটুকুতেই আমি একদিন ছিলাম। ম্যাটটা এলো কীভাবে 1996? 1996 সালে বাজেটে ওই কথাটা বলেও যে দেখো ভাই এমনি এমনি ট্যাক্স পাচ্ছি না, তো একটা কাজ করি, আমরা একটা নতুন ধরনের ট্যাক্স ইন্ট্রোডিউস করেছি যেটা নাম হচ্ছে ম্যাট। ফর্মেট এটা দেয় যদি ইনকাম ট্যাক্সের 30% যেমন থাকে ইনকাম ট্যাক্সটা দিতে পারেও যা ইনকাম হবে, বা ওর যে কোম্পানিকে শেয়ার হোল্ডারদেরকে যে লাভটা দেখাচ্ছে ওর 18.5% ম্যাট লাগবে। দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটা আমাকে দিয়ে দিতে হবে, এটাই হবে ম্যাট। সেটা বলবে কোথায়, বললো কোথায়? ও পার্লামেন্টেই তো বললো, তাই না? 1996 সালে পি চিদম্বরম বলেছিল। এটা হচ্ছে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স। এবার কোনটা দেখাবে তুমি দেখো, এবার কি হবে? ওর তো রিলায়েন্স হাতে পড়ে গেছে, দেখ কোনটা দেখাবি। ও শেয়ার হোল্ডারদেরকে বেশি বেশি দেখায় যাতে ট্যাক্সটা ওরা আরও বেশি ইনভেস্ট করে, বেশি লাভ করছে, আর ওর ইনকামটা কম কম দেখাবে। তো ঠিক আছে, ম্যাটের পর হবে, ম্যাটে আর কিছু আছে? এটা এখানে কী কী দেবে, কত সালে শুরু হয়েছিল, কে শুরু করেছিল, তারপরে কাকে বলে, এটা আমরা বুঝে গেছি। এই দুটো স্টাকে যেটা বেশি হবে সেটা ম্যাট হবে। আর হচ্ছে কাদের কোন কিসের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, এটা জিরো ট্যাক্স পেয়ার কোম্পানিজ, ঠিক আছে? নেক্সট যাবো ওয়েলথ ট্যাক্স। বেসিক্যালি ওয়েলথ ট্যাক্স হচ্ছে, ওয়েলথ মানে কি সম্পত্তি, যেটা 1957 সালে শুরু হয়েছিল ভারতে। ওয়েলথ ট্যাক্স ইন্ট্রোডিউস হয়েছিল ইন্ডিয়াতে 1957, আর তার 100 বছর আগে কী হয়েছিল? মহাবীর। তার 100 বছর আগে কী হয়েছিল? পলাশী যুদ্ধ। তো ওয়েলথ ট্যাক্স 1957 সালে ইন্ডিয়াতে শুরু হয়। আর এটা বেসিক্যালি ওয়েলথ ট্যাক্সটা কিসে হয়? ট্যাক্স অন প্রপার্টি, একটা প্রপার্টির ওপর ওয়েলথ ট্যাক্স নেওয়া হয়, ঠিক আছে? তো প্রপার্টি কাকে বলে তাকে জানতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না। তো প্রপার্টি লিখবো প্রপার্টি আর টু টাইপস, একটা হবে কি প্রোডাক্টিভ প্রপার্টি, একটা নন প্রোডাক্টিভ প্রপার্টি। প্রোডাক্টিভ প্রপার্টি কি? প্রোডাক্টিভ প্রপার্টি হচ্ছে ওই প্রপার্টি যেই সব প্রপার্টি কি হচ্ছে দেশের কাজে লাগে। একটা দেশে তুমি থাকছো, তোমার প্রপার্টি যদি, প্রপার্টি তোমার, সম্পত্তিটা তোমার, কিন্তু যদি সেটা দেশের কাজে লাগে সেটা কি হবে? প্রোডাক্টিভ হয়ে যাবে। আর যদি দেশের কাজে না লাগে সেটা প্রোডাক্টিভ হবে না। ধরে না তোমার কাছে ব্যাংকে টাকা আছে, তো তোমার টাকাটা কি হয়ে যাবে? প্রোডাক্টিভ। তুমি শেয়ার কিনে রেখেছো, তোমার টাকাটা হয়ে যাবে প্রোডাক্টিভ। কেন প্রোডাক্টিভ? কারণ হচ্ছে তুমি যে শেয়ারে টাকাটা রেখেছো ওটা কোনো কোম্পানির কাছে গেছে, আর সে কোম্পানি কি করছে, ওটা আবার প্রোডাকশন করছে তোমার টাকা দিয়ে পড়ে, তাই না? তোমার টাকাটা কাজে লাগছে দেশের, না? বুঝতে পেরেছো? এগুলো প্রোডাক্টিভ হয়। এবার ধরো তোমার কাছে টাকা আছে, তুমি নিজেগুলো এত বড় একটা সোনার কানের পড়লে দুটো, কি প্রোডাক্টিভ হবে? ফ্যান লাভলি এনে মেখে নিলে দেশের জন্য কোনো কাজে হবে? বরবাদ হবে দেশের লোকগুলো তোমার ফ্যান লাভলির চক্করে। সেন্ট মেনে নিলে নাও হতে পারে, কেন? সোনাটা সে তো কোম্পানির তো সোনার লাভ হবে, সে তো সোনার ক্ষেত্রে অনেকজন কাজ করে থাকে, সেটা ব্যাপার না। কাজের লোক আর এখানে আছে, অন্য জায়গায় চলেও যাবে, ঠিক আছে? হ্যাঁ, মানে প্রোডাক্টিভ হচ্ছে না, ওটা এক টাইমে বসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে তো সোনা কিনছিস বিয়েতে, এত লাখ টাকা সোনাটা কি হবে ওটা? আর কি টাকাটা ওখানে গ্যারেজ হয়ে গেল, তো আর কি কোনো কাজ হবে টাকাটা? তোমার সোনাটা মানে আর তো কোনো ইউজ হবে না। বা তুমি তাহলে গাড়ি, একটার পর একটা গাড়ি কিনছো, অনেক গাড়ি কিনে নিয়েছো, ঠিক আছে? কি হবে গাড়ি কিনে কিছু হবে? শুধু একটা তোমার যাওয়ার জন্য একটা গাড়ি হলেই ঠিক ছিল। তুমি এত কোটি টাকা দামের গাড়ি কিনছো একটা, ঠিক আছে? একটা কত কোটি টাকা দামি গাড়ি কিনেছো, আর তোমার ধরলে একটা নর্মাল গাড়ি আছে, একটা মারুতি সুজুকি আছে, ও তো ওইটাতে ওই জায়গায় যাবে না। তুমি এখান থেকে ধরলে শিয়ালদা যাবে, ওই গাড়িতে যাবে, তুমি ও যাবে কি গাড়িতে? মার্সিডিজ বেঞ্চে যাচ্ছে, তো লাভ কি হচ্ছে? এবার এখানে শিয়ালদা যাচ্ছে, তো শিয়ালদা ও যাচ্ছে রেঞ্জ রোভারে, তো লাভ কি হবে? যাচ্ছি তো শিয়ালদারে ভাই, বুঝতে পারলি তো? কিছু লাভ হবে কি? মানে এই যে একজন মারুতি সুজুকি নিয়ে যাচ্ছে, কেন ট্রাফিক পুলিশ আছে, ওরা একই স্পিড বেঁধে দিয়েছে, একই সাথেই যাবি, বুঝতে পারলি তো?
কিন্তু তার সাথে তুমি মারুতি সুজুকি যে যাচ্ছে, ও যাচ্ছে রেঞ্জ রোভারে, ওর গাড়িটার দাম হচ্ছে 1 কোটি টাকা, তোমার গাড়িটার দাম হচ্ছে 2 লাখ টাকা। যার ফলে কি তোমরা যাচ্ছ একসাথে সাথে, কিন্তু একসাথে সাথে কি হচ্ছে, কি পার্থক্য হচ্ছে রাস্তায় না? একটা হচ্ছে রহিসি, দাঁড়া এক সেকেন্ড, একজন যাচ্ছে রহিসির উপর যাচ্ছে, তাই না? আর তুমি নর্মালি আছো। এই যে রহিসির উপর যাচ্ছে না দুটো গাড়ি, তো রহিসির উপর ট্যাক্স দেওয়া হচ্ছে, এই ছোট গাড়ির উপর ট্যাক্স নেওয়া হচ্ছে না। বুঝতে পারলে কেসটা? ঠিক আছে, তো ট্যাক্স অন রহিসি যদি বলি তাহলে কি হবে? ওয়েলথ ট্যাক্স। বেসিক্যালি এটাকে এটা বলতে পারি, ট্যাক্স অন রহিসি। ঠিক আছে, দেখ গাড়ি যাওয়া তো যাচ্ছে, তারপরে কি তুমি কোথাও যাচ্ছ, তুমি নিজের ওপর টাকা খরচা করে দিচ্ছ, বুঝতে পারলে? তো এটা সরকারের কোনো লাভ নেই। সরকার বলতে কি চেয়েছে? সরকার বলতে পেরেছে দেখো একটা জীবন পেয়েছো, তুমি এখানে প্রচুর কামাও, তুমি এটা ব্যাংকে রাখো, তুমি করো, তুমি সরকারকে দাও, তুমি শেয়ার কিনো, বন্ড কিনো, তুমি মালিক হয়ে থাকো, ঠিক আছে? তারপর তুমি একদিন মরে যাবে, কোনো চাপ নেই। তারপর টাকাটা আবার তোমার ছেলেকে, সেও মালিক হয়ে থাকবে, কিন্তু টাকাটা আমার কাছে থাকবে, তো দেশের কাজে হয়ে থাকবে। আর তুমি একবার জন্মেছো, তোমার কাছে আছে তাহলে 30 কোটি টাকা, কিন্তু তুমি কি করছো? গাড়ি কিনছো, করছো, টাকাটা অন্য কোথাও চলে যাচ্ছে না ব্যাপারটা? তুমি খেয়ে নিচ্ছ বেশি, তাই না? মানে একটা তো জিনিস খেতে হবে, যারা রহিসি থাকে কি খায়, মানে রহিসি যারা থাকে তারা কি হয়, অনেক কিছু খাবার টেবিল, কিন্তু সব একটু একটু করে খাবে আর মালগুলো ফেলে দেবে, তাই না? মানে এই একটু খেলে ওটা ওই স্ট্যান্ডার্ড, আর এমন খাবেন ঠোঁটে না লাগে, তাহলে খাবো কোথা দিয়ে? অনলি ফর প্রোডাক্টিভ প্রপার্টির ওপর নেওয়া হবে না, নন প্রোডাক্টিভের ওপর নেওয়া হবে। প্রোডাক্টিভ মানে কি বলেছিলাম? যেগুলো দেশের কাজে লাগে। তোমার কাছে তাহলে কয়েক কোটি টাকা, 1000টা কোটি টাকার সম্পত্তি আছে, ঠিক আছে? তোমার কাছে 4টা রেঞ্জ রোভার আছে, তোমার কাছে ধরে না আরও অনেক প্রপার্টি কিনে রেখেছে, অনেক কিছু জিনিস আছে তোমার কাছে, তোমার কাছে গিফট আছে দামি দামি, তো অ্যান্টিক জিনিস আছে দামি দামি, তোমার কাছে গোল্ড আছে, কার আছে, তোমার কাছে এই সবগুলো আছে, ভালো ভালো পিকচার্স আছে, লিওনার্দো দা ভিঞ্চি সেই ব্যাগগুলো, তো তোমার কাছে কত কিছু জিনিস আছে, এর ভ্যালুটা যেটা বেরোবে এগুলো তো নন প্রোডাক্টিভ। গোল্ড তোমার তো লাগবে না কাজে, শুধু লোক দেখানে, শো অফ, তাই না? রেঞ্জ রোভার কি কাজে লাগবে? তুমি এমনি মারতে সুযোগে যেতে পারো। ওগুলোর যে একটা ভ্যালু বেরোবে তার উপর ট্যাক্স হবে। মানে বেসিক্যালি ওয়েলথ ট্যাক্স ইন্ট্রোডিউস হতো নন প্রোডাক্টিভ ওপর, বুঝতে পারলি? নন প্রোডাক্টিভের ওপর, নন প্রোডাক্টিভের ওপর ওয়েলথ ট্যাক্সটা অ্যাপ্লাইড হতো, ঠিক আছে? এবার এর কোনো পার্সেন্টেজ আছে, ধরে না কারো যদি এগুলো 30%, মানে 30 লাখ টাকা হতো এই সম্পত্তি, 30 লাখ টাকা পর্যন্ত ধরলে, বা 15 লাখ টাকা, বিভিন্ন জায়গায় 30, বিভিন্ন 15 যাও, আমরা একটা 15 লাখ টাকা হিসাব ধরি, বা এগুলো আমরা ডিটেলস ঢুকলে বুঝতে পারবো। তো আমরা একটা হিসাব ধরে 30 লাখ টাকা, তাহলে এগুলো সম্পত্তির পরিমাণ কারো ধরে 30 লাখ টাকা হলো, ঠিক আছে? 30 লাখ টাকার পর্যন্ত ছাড় আছে, বুঝতে পারলি? 30 লাখ টাকাতে যদি 1 টাকা বেশি হয় তার উপর 1% ট্যাক্স, ওরকম সম্পত্তি, বুঝতে পারলি কেসটা? তা তুমি যদি আজকে কিনে নাও রেঞ্জ রোভার বা এই গাড়িগুলো কেনো, তো ওগুলো যখন সম্পত্তিতে তোমার হবে ওগুলো তো ওয়েল ট্যাক্স পড়ে যাবে, কিন্তু এখন পড়বে না। কারণ কেন? এখন ওয়েল ট্যাক্সটা উঠে গেছে। আমরা লিখবো, আমরা আগে লিখে নিই, আমরা পুরো জিনিসটা বুঝে নিই, তারপর আমরা লিখে নিচ্ছি। তো প্রোডাক্টিভ বুঝে গেছি, নন প্রোডাক্টিভ বুঝে গেছি। তো তোমার যা যা সম্পত্তি থাকবে, যা যা টাকা থাকবে, প্রথমে দেখে নেবে তোমার কটা গাড়ি আছে, বলবে তোমার 2টো রেঞ্জ রোভার আছে, তাহলে ওগুলোকে কি হবে? নন প্রোডাক্টিভ হয়ে যাবে। তোমার কাছে ব্যাংকে টাকা রাখছে 20 লাখ টাকা, ওটা প্রোডাক্টিভ হয়ে গেল, ওটা তোমার কিসের মধ্যে পড়বে না? ওয়েলথ ট্যাক্সের মধ্যে। তারপরে তোমার ধরলে ব্যাংক ব্যালেন্স, তাই না? তো ব্যাংক ব্যালেন্স আছে, সেটা প্রোডাক্টিভে ধরে নেবে, ওটা আর নন প্রোডাক্টিভে পড়বে না। তারপরে তোমার ধরে নাও অ্যান্টিক জিনিস আছে, বা এগুলো সব গোল্ড আছে, ওগুলো ভ্যালুগুলো বার করবে, দিলে ভ্যালু হয়ে গেলে 40 লাখ টাকা। তো 40 লাখ টাকা 30 লাখ টাকা ছাড় দিয়ে দিল, বাঁচলো কত? 10 লাখ টাকা। ওই 10 লাখ টাকা ইন্টু কত করবে? 1%। ওই 10 লাখ টাকার 1% সরকার ট্যাক্স নিত, সব নিত, এখন আর নেই, ওয়েলথ ট্যাক্সটাকে উঠিয়ে দিয়েছে। কেন উঠিয়ে দিয়েছে বুঝতে পারলি? তো আমরা বলছি, লিখবো ওয়েলথ ট্যাক্স ইজ আ ট্যাক্স অন নেট ওয়েলথ। এবার কোয়েশ্চেন হবে ওয়েলথ ট্যাক্স কেন তোলা হলো? এটা বেসিক্যালি 2015 সালে বাজেটে তুলে দেওয়া হয়, 2015 সালে অ্যাবলিশড হয়ে যায় ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে? কিন্তু আমাদেরকে জানতে হবে কেন, ভাই। তো আমরা বললাম এবার এটা উঠে গেল কেন? ধরে নে তোমার কাছে সম্পত্তি আছে একটা গাড়ি, তোমার কাছে একটা গাড়ি আছে, গাড়িটার দাম হচ্ছে ধরলাও 60 লাখ টাকা। তো ওই গাড়িটাই তো তোমার 60 লাখ টাকা হলে 30 লাখ টাকা ছাড়া 30 লাখ টাকা তোমার গাড়িটার দাম। তো 30 লাখ টাকার 1% করে ট্যাক্স লাগবে। 30 লাখ টাকা 1% কত? 30,000 টাকা 1%। এবার তুমি ধরলে মাসে প্রত্যেক বছর 30,000 টাকা করে ট্যাক্স দিচ্ছ, এই বছর দিলে, এক বছর দিলে, এক বছর দিলে, এক বছর দিলে, 100 বছর যেতে তোমার তো তুমি তো পুরো 30 লাখ টাকাই দিয়ে দিলে, তাই না? তোমার জিনিসটা তো একটাই, তোমাকে যে জিনিসটা একটা আছে, ট্যাক্স দিয়ে 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 তুমি কি হলো, তোমার ওই জিনিসটা সম্ভবত দাম হয়ে গেল। ভালো করে বুঝবি, গাড়িটা অরিজিনাল দাম তুমি ট্যাক্স দিয়ে কাটিয়ে দিলে, তাই না? গাড়িটার দাম 60 লাখ টাকা, তুমি ট্যাক্সও দিয়ে দিলে 60 লাখ টাকা। এবার তাহলে তুমি গাড়িটা দিয়ে গেছো, তুমি গাড়িটা চালাচ্ছো, তোমার ছেলে চালাচ্ছে, তখন ওর সময় সরকার ট্যাক্স তখনও নিচ্ছে, কি হবে? তাহলে ট্যাক্সে কি হয়েছে? তাহলে ট্যাক্সটা এক্সিড করেছে তোমার দামের থেকে। এটা তো হতে পারে না, ট্যাক্সের তো নিয়ম ছিল না। ডবল মানে কি বার্ডেন তো হচ্ছে। নেক্সট হচ্ছে কি, দেখ তাহলে এখানে কি বুঝতে পারলাম যে ওয়েলথ ট্যাক্সটা একটা কি হচ্ছে, যে পুরো পরিমাণটা ট্যাক্স নেওয়া হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে এমনি কেন হয় না? ইনকাম ট্যাক্সে কী হয়? তুমি এই বছর ইনকাম করছো 100 টাকা, তার উপর 30 টাকা ট্যাক্স নিল, কোনো চাপ নেই।
তুমি আগের বছর আবার 100 টাকা ইনকাম করছো, আবার 30 টাকা ট্যাক্স নিচ্ছে, তাই না? নতুন নতুন ক্রিয়েট হচ্ছে তবেই ট্যাক্সটা নিচ্ছে। আগের বছর যদি না ইনকাম করি ট্যাক্স নেবে না, ইনকাম নেবে না, বুঝতে পারলে তো? দেখ নতুন ইনকাম আসবে তবে ইনকাম ট্যাক্স নেবে। আজকে এক্সাইজ ডিউটি, তাহলে এটা প্রডিউস হচ্ছে, এটা প্রডিউস হয়েছে তবেই তো ট্যাক্স নিয়েছে। প্রডিউস যেদিন হবে না ট্যাক্স নেবে না। কিন্তু এখানে একবার প্রডিউস হয়েছে ট্যাক্স দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, একটা জিনিসের উপর এত ট্যাক্স দিয়ে দিয়ে ওটা কী হবে, অ্যাকচুয়াল ওর দামের থেকেও বেশি ট্যাক্স দেওয়া হয়ে যাবে। তাহলে ও যদি ভাবে আমি এটা সারা জীবন রাখবো, তাহলে তো ওকে কয়েক কোটি টাকা ট্যাক্স দিয়ে হয়ে যাবে, পুরো ঘর বিক্রি করে ওই ট্যাক্সই দিতে হবে তাহলে। তো বুঝতে পারলি তো ট্যাক্সটা তো একদম জিনিসটা কেমন একটা হচ্ছে না ব্যাপারটা। একটা ছিল এইটা কারণ, এটা একরকম কারণ ছিল। সেকেন্ড কারণ কী হবে, যেমন ধরে নেন ওয়েলথ ট্যাক্স। এবার লোক চাইবে কি যে ওয়েলথ ট্যাক্সটা আমি দেখাবো না, এইভাবে যদি হয় তাহলে আমি গাড়ি কিনেছি নিশ্চয়ই এটা দেখাবো না, বা আমার কাছে টাকা আসবে আমি ওটাকে কী করবো, ওটাকে তো অন্যভাবে রেখে দেবো। নিজের কাছে থাকলেই তো ওয়েলথ দেখাবে না। আমি একটা গাড়ি কিনি বা এটা কিনি আমার নামে থাকলেই কী হবে, বা আমার কাছে টাকা থাকলো আমি ব্যাংকে রেখে দেবো, তাই না? তাহলে তো লোক বুঝতে পেরে যাবে, ওরা প্রোডাক্টিভ হয়ে যাবে। আর ব্যাংকে বেশি টাকা নিলে ট্যাক্স কেটে নেবে তো। ব্যাংকে যদি বেশি টাকা রাখি তো ট্যাক্স কেটে নেবে, বুঝে এত টাকা পেলে কোথায় ওই ট্যাক্স দাও। তখন ও কী করবে, হয় কোনো সম্পত্তি কিনে রাখতে পারে। আবার সম্পত্তি যদি কিনে রাখে তখন কি হবে, হ্যাঁ তখন ওয়েলথ ট্যাক্স নিয়ে নেবে। ওই জন্য কী করবে, ট্যাক্সগুলোকে টাকাগুলোকে কোথাও রেখে নেবে। প্রোডাক্টিভে করলেই তো কি হবে, ট্যাক্স কেটে নেবে, তখন তো দেশের কাজে লাগবে। 100 টাকা প্রোডাক্টিভে ব্যাংকে রেখে দিয়ে 100 টাকা থেকে ও ট্যাক্স কেটে নেবে, প্লাস কি হবে দেশের কাজে লাগলো, ট্যাক্সটা কেটে নেবে। তো বেসিক্যালি টাকাগুলো ঘরে রেখে দেবে, বাড়ির একটা বাথরুমের ভিতরে রুম করে রেখে দেবে, এগুলো করে না, ঠিক আছে? একদম মেঝের নিচে এগুলো রেখে দেবে। তো বুঝতে পারছি এইভাবে ব্ল্যাক ক্রিয়েট হতো এই ট্যাক্সের ফলে। হ্যাঁ, আর ক্যানো অ্যাবুলেসটা কি বললাম তাহলে, ব্ল্যাক মানি। আর একটা হচ্ছে কি ট্যাক্স অফ ক্যানন, মানে কি আমাদের অ্যাডাম স্মিথ সাহেব কি বলেছিল যে ট্যাক্সের ক্যানন, তাই না? ট্যাক্সেশনে ক্যানন বলেছিল যে ট্যাক্সে কীরকম হবে, ট্যাক্সের মোটিভ কীরকম হবে না, এটা ট্যাক্স কী ট্যাক্সে মানে কি ট্যাক্স, ও প্রথম ক্যাননের একটা বলেছিল ট্যাক্স এমনভাবে অ্যাপ্লাইড হবে তাকে জানিয়ে দিতে হবে কখন ট্যাক্স হবে, কখন ট্যাক্স দেবে, এগুলোকে একটা হবে। একটা বলেছিল ট্যাক্স এমনভাবে অ্যাপ্লাই করো যে একটা ট্যাক্স অ্যাপ্লাই করেছো তুমি, যেটা ওয়েলথ ট্যাক্স, কিন্তু ট্যাক্সটা কালেক্ট করতে হবে, লোক যাবে তো ট্যাক্স কালেক্ট হয়েছে 100 টাকা, বুঝতে পারো তুমি ট্যাক্সটা তুলতে খরচা হয়ে গেছে তোমার 200 টাকা, তো ওরকম ট্যাক্স তোলার কী দরকার, বুঝতে পারলি? মানে কি ট্যাক্স কালেক্ট করতে গেছে ওরা, যারা কালেক্ট করতে তাদের খাওয়া দাওয়া, তারা তো যাচ্ছে, তাদের মাইনা এইসব করে ট্যাক্স কালেক্ট করতে খরচা হয়ে গেছে কত টাকা, ওর 200 টাকা। আর ট্যাক্স কালেক্ট কত হচ্ছে 100 টাকা। তো এরকম ট্যাক্স থাকার থেকে না থাকাই ভালো। তো ওটাই ছিল ওয়েলথ ট্যাক্স, বুঝতে পারলি? তাই জন্য এটা তুলে দেওয়া হয় তিনটে মেজর মেজর কারণ। একটা ব্ল্যাক মানি ছিল হয়ে যাচ্ছিল, একটা হচ্ছে কি ট্যাক্স অফ ক্যাননের আন্ডারে পড়ে যাচ্ছিল, ঠিক আছে, ট্যাক্স অফ ক্যাননের মানে ইসের মধ্যে ভায়োলেট করে দিচ্ছিল ট্যাক্স অফ ক্যাননকে। আর একটা হচ্ছে কি প্রতি বছর এর ভ্যালুটা কী হতো, একটা সময় এক্সিড করে যেত ওর অরিজিনাল দামের থেকেও ট্যাক্স দিয়ে, বুঝতে পারলি তো? কিছু ওয়েলথ ট্যাক্স, তো ওয়েলথ ট্যাক্স উঠে গেছে 1997 থেকে। নেক্সট হচ্ছে স্টেট ডিউটি। স্টেট ডিউটি এটা শুরু হয় ভারতবর্ষ যখন ঠিক জমিদারি আমাদের এখানে, যখন ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এখানে বেশিরভাগ জমি কাদের আন্ডার ছিল, জমিদারদের আন্ডারে, তাই না? তখন তো জমির মালিকানা জমিদারি থাকবে, তাই না? আর ওদের কাছে প্রচুর পরিমাণ জমি থাকবে, আর ওগুলো সেই সময় জমি সেলিং করছিল গভর্নমেন্ট, তাই না? ভাগ করে করে দিচ্ছিল। তারপরে অনেক জমি হয়েছে যেগুলো কৃষকদেরকে বিলি করে দিয়েছে, এগুলো পড়বো পরে আমরা এগ্রিকালচারে পড়বো। তো এবার স্টেট ডিউটিটা কি, এটা 1953 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউস করে। এটা স্টেট ডিউটি 1953। এবার কি হয় এখানে 1953-তে কি হয়, এই ট্যাক্সটা এমন একটা ট্যাক্স যে সম্পত্তি যখন থাকবে সম্পত্তির উপর লাগবে। ধরেন একটা বাড়ি আছে বা একটা জমি আছে, যখন এটা উত্তরাধিকার ট্রান্সফার হবে, তোমার জমি আছে, তুমি কি করছো তোমার ছেলের নামে করে দিচ্ছ, ঠিক আছে? তো এই যে তোমার জমিটা তোমার ছেলের নামে তখন একটা ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? বা তোমার ছেলে বা দাদুর নামে আছে, তোমার বাবার নামে করছো, এগুলো এই যে ট্যাক্সটা দেয় এটাকে স্টেট ডিউটি বলা হয়। তো এটাতে এগুলোর জন্য এটাকে প্রোগ্রেসিভ নেচারে চলে, যার যত বেশি সম্পত্তি তাতে তত বেশি ট্যাক্স কাটবে, প্রোগ্রেসিভ নেচারে চলবে, ঠিক আছে? এই ট্যাক্স অ্যাবলিশড কেন হবে, এবার এটা উঠে যাচ্ছে কেন? ধরেন একটা লোকের কাছে প্রপার্টি আছে 50 বিঘা জমি, ঠিক আছে? এবার ওটা ওর ছেলের নামে করছে, যখন ছেলের নামের করতে যাচ্ছে তখন অনেক প্রবলেম দেখছে এই জমির মধ্যে কোনো জমি ভাগ হয়ে গেছে, ঠিক আছে? ওই জমিটার অনেকজন ভাগিদার হচ্ছে, বুঝতে পারলি? ওই জমিটার অনেকজন ভাগিদার হচ্ছে, ঠিক আছে? তারপরে অলরেডি ও কিছু জমি বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে? তারপরে ওর জমিটার অনেকে মানে এইটাকে ঠিক কোয়াগুলেট করতে জমাট ভাগ করতে পারছে না, বুঝতে পারলি?
তারপরে কি হচ্ছে, তারপরে এটাকে বার করা হয়েছে টোটাল প্রপার্টি যা থাকে তার থেকে ও ধরলে ওটা কীভাবে বেরোয় জানিস তো? এর ফর্মুলাটা হচ্ছে, ধরে নে যা টোটাল সম্পত্তি, ও নিশ্চয়ই কিছু ধার ফার করেছিল, সম্পত্তি 100 টাকা ছিল, ধার ছিল 20 টাকা, 20 টাকা বাদ দিলে 80 টাকা, 80 টাকার উপর ট্যাক্স নিত, বুঝতে পারলি কেসটা? কি নিজে স্টেট ডিউটি নিতে যখন উত্তরাধিকার নাম ট্রান্সফার করতো। কিন্তু প্রবলেম হচ্ছে কারণ সম্পত্তি ভাগ হয়ে যেত, বুঝতে পারলি? ওর দাদুর ছেলে পেয়ে গেল সম্পত্তি, ও পেয়ে যাচ্ছে, ওদের সম্পত্তি 5 ভাগ হবে, বুঝতে পারলি? তার ওপর আবার স্টেট ডিউটি লাগবে, তো এই প্রবলেমস প্রচুর হতো সম্পত্তির ব্যাপার। তো স্টেট ডিউটি তো মানে বুঝতে পারছিস তো কী প্রবলেমসটা হবে। একটা সম্পত্তি ধরলে তোর আছে, তোমার দাদুর ছিল, তো দাদুর আবার 7 ভাই, এবার তুমি যখন তোমার ছেলের উপর ট্রান্সফার করাচ্ছ, তো এই জন্য এগুলো অনেক হিটেজ ছিল, এগুলো তো ওই জন্য এগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়, বুঝতে পারলি? এটা 1985 সালে ক্যান্সেল, আমরা এতটুকু জানলে হবে স্টেট ডিউটিটা কি। নেক্সট যাবো, নেক্সট হবে গিফট ট্যাক্স, GIFT-TAX, গিফট ট্যাক্স। গিফট ট্যাক্স ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া 1958, 1958 সালে গিফট ট্যাক্স কি হয় ভারতে ইন্ট্রোডিউস করা হয়। এবার 1958 সালে গিফট ট্যাক্স ভারত ইন্ট্রোডিউস করলে হঠাৎ গিফট ট্যাক্স ইন্ট্রোডিউস করা হলো কেন? টাকা ছিল না, বললাম না, মানুষের ব্যবহার দেখে ট্যাক্সটা ইম্পোজ করছে, মানে ট্যাক্স যত না সরকার ইম্পোজ করে তার থেকে বেশি আমাদের ব্যবহার দেখে ইম্পোজ করে দিয়েছে, বুঝতে পারলি? যেমন ধরে কেউ ইনকাম করছে, কত কারো ইনকাম হচ্ছে 2 লাখ টাকা, তো 2 লাখ টাকা মাসে ইনকাম হচ্ছে, তো মাসে যখন তাহলে বছরের ইনকাম কত হবে 24 লাখ টাকা, তো 24 লাখ টাকা বছর ইনকাম, তার উপর ইনকাম ট্যাক্স লাগবে। ও তখন কি চাইছে, ও ভেবেছে দেখো এটা হচ্ছে আমি একটা কাজ করে দিচ্ছি, তাহলে আমরা 2 লাখ টাকা দেবো না, ওকে 1 লাখ টাকা ইনকাম দেবো, 1 লাখ টাকা ওকে গিফট দিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? বছর শেষে ওকে টোটাল 25 লাখ টাকা গিফট দিয়ে দেবো, কোনো একটা দিয়ে দেবো, গাড়ি দিয়ে দেবো, বুঝলি? তাহলে ইনকাম ট্যাক্স ওকে দিতে হবে না, তো এগুলো তো অনেকে করেছে, তাই পরে তো সরকার এগুলো দেখেছে, আরে ইনকাম দেখা যায় 30,000 টাকা আর গিফট দিয়ে দিচ্ছে ওকে অত টাকা, বুঝতে পারলি তো? এ কেমন টাইপের। আর গিফট মানে কি, গিফট হবে যে রিটার্ন কিছু আসবে না, ওগুলো গিফট বলে। গিফটের ডেফিনেশন কি থাকবে, যে তুমি আমাকে, তার কোনো লাইবিলিটি থাকবে না, তাহলে ও আমাকে দিল, ও দিল মানে তুই ওকে ফুল দিলি, বাট ওকেই যে ফুল দিতে হবে এরকম না, যে আমার ফুলটা কই দাও দাও ফুল দাও, তুমি আমাকে দিয়েছো, বুঝতে পারলি? ঠিক আছে, তো আমরা কি বুঝতে পারছি গিফট, তো বেসিক্যালি কি হচ্ছে, তো ওই যে এগুলো ট্যাক্স ফাঁকি দেওয়ার নিয়ম ছিল, তো সরকার 1958 সালে গিফট ট্যাক্স ইন্ট্রোডিউস করে দিল, যে ঠিক আছে তুমি কোনো যেমন ইনকাম দেখাও যা করো, এবার যে কেউ যখন কাউকে দেবে না টাকার উপরে 50,000 টাকার বেশি যদি দিয়ে দেয়, 50,000 টাকা অব্দি ছাড়, এবার তার থেকে যদি বেশি কিছু দিয়ে দিল তো ওগুলোকে গিফট ট্যাক্স হিসাবে হতো নিয়ে নেবে, বুঝতে পারলি? লিখে রাখবো ওটা। কি হতে পারে, ঘর বাড়ি জমি এগুলো তো গিফট ট্যাক্স, গিফটে দিয়ে দিলাম, আমি এটাকে দিয়ে দিলাম, তাই না? বা কোনো একটা গিফট দিয়ে দিল, তো ওই জন্যই ওর ভ্যালু যদি 50,000 টাকা বেশি হয়ে যায় তখন কি হয়ে যাবে, ওটা গিফট ট্যাক্স আন্ডার পড়ে যাবে, একটা কিছু নিশ্চয় পার্সেন্টেজ আছে, সেই পার্সেন্টেজের উপর ট্যাক্স লেগে যাবে ওর উপর, মানে তুমি এদিকে যাও ওইদিকে যাও, কানটা ধরে তোমাকে এখানে টেনে নিয়ে আসবে, ঠিক আছে? গিফট ট্যাক্স হয়ে গেল। নেক্সট হচ্ছে কি ডিডিটি কি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। এটি ধরে নাও ইনকাম ট্যাক্স, এবার তাহলে তোমার ইনকাম ছিল 12 লাখ টাকা বছর, এক বছরে তুমি ইনকাম দিয়েছিলে 1,72,000 কত 500 টাকা। তুমি আর একটা কাজ করতে পারো, কি বলো তো, 1,72,500 টাকা ওকে না দিয়ে পরে তুমি এর এনজিও আছে একে দিয়ে দিলে, তাহলে কি হলো, তার ফলে তোমাকে আর ইনকাম ট্যাক্সটা দিতে হবে না, তুমি যখন রিটার্ন করো তোমার নিয়ে নেবে টাকা, ওখানেও লাগবে এখানেও লাগবে, কিন্তু পরে রিটার্ন করে নিতে পারবে রিটার্নের মাধ্যমে। কি দেখাবে, যে এই আমি এর এনজিওতে দিয়েছি, এর রেজিস্টার নাম্বার দিয়ে দেবে, যার ফলে আমাকে টাকাটা দিয়ে দেবে, ও তোমাকে 1,72,500 টাকা ফেরত দিয়ে দেবে, প্রবলেম সেটা না। তাহলে তুমি দেবে কেন, সরকারকে দেবে, তুমি এর কাছে স্লিপটা তোমাকে স্লিপে 1,72,500 টাকা ওকে দিয়েছে, হতে পারে 500 টাকা, আর বাকি 1,72,000টা তোমার কাছে আবার আছে, বুঝতে পারলে? এতে 500 টাকা স্লিপ দিয়ে দিয়েছে, তোমার স্লিপের কত দাম নেবে, আর সরকার ওর কাছে দেখবে যে অডিট, ও তো দেখবে, ও বলবে হ্যাঁ আমার এনজিও আছে, আমি বাচ্চাদের খাওয়াই, ও দেখবে আমি প্রত্যেকদিন রোজ হরলিক্স খাওয়াই, ওগুলো দেখিয়ে দেবে সকালে মটন, এবার এই যে কি কি খাইয়েছে ওটা কোথায় যেয়ে খুঁজবে অডিট, ও তো বলবে না যে আমি এগুলো পড়িয়েছি, তাহলে দেখতে পাবে, বলে আমি খাইয়ে দিয়েছি একে এত কোটি টাকার জিনিস, খুঁজবে কোথায় এবার, যা বাচ্চাগুলো এমন একটা কথা হচ্ছে, বাচ্চাগুলো সবসময় অডিটদের লোকেদের সাথে থাকবে না, সিবিআই সাথে থাকবে না, সবসময় কার সাথে থাকবে, যে রেখেছে, ও যা বলবে তাই বলবে। একদিন মটন খাইয়ে যেদিন ওরা বুঝে যাবে ইন্সপেকশন আসবে সেদিন বলে দেবে, তাই না? বা হতে পারে কোনো মন্দিরে কোনো ট্রাস্টে খরচা করলে দিয়ে দেবে, অনেক কিছুতে দিয়ে দেবে, বুঝতে পারলে? বা তুমি LIC করে রাখলে ওই পরিমাণে, তুমি বলে আমি এই বছর 1,72,000 টাকা LIC করলাম,
তাহলে বলে ঠিক আছে তুমি আমার কোম্পানিতে রাখলে তো ঠিক আছে নাও, তাহলে এই টাকাটা নিয়ে নাও। টাকাটা তোমার নেবে এদিক বা ওইদিক, বুঝতে পারলে তো? তো এলআইসি করলে কি হবে, টাকাটা কোথায় যাচ্ছে? তুমি আমাকে এইভাবে দিচ্ছ না, আমি তাহলে আমি শুভঙ্করকে রেখেছি, তুই এলআইসিটাকে কালেক্ট করবি। তো 1,72,000 আমার কাছে নিচ্ছ না, কি করছো? আমাকে ডাইরেক্ট দিচ্ছ না, কি করছো? তুমি শুভঙ্করকে দিচ্ছ, কারণ শুভঙ্কর বলে তোমাকে 10 বছর পর ফেরত দেবো। ওরে তো তোমার 1,72,000 নিচে 10 বছর পর্যন্ত কত টাকা করবে জানো এটাতে? ফেরত দেবে কিন্তু কত টাকা করবে ও, বুঝতে পেরেছো তো? কিন্তু আসছে না আমাদের কাছে, মানে আমি আর শুভঙ্কর একই তাহলে একই ইউনিট, বুঝতে পারলি তো? একই ইউনিট, তো কি হবে? ও যেখানে আসুক আমাদের কাছেই আসছে টাকাটা। তো এই যে ব্যাপারটা আছে, তুমি টাকা সরকারকে দিচ্ছ, ওই জন্য সরকার ছাড় দিচ্ছে। ঠিক আছে তুমি এলআইসি করলাম 1,72,000 টাকা, তোমাকে ছাড় দেবে। কিন্তু তুমি বইয়ের জন্য সোনা কিনে নেবে, ছাড় দেবে না 1,72,000 টাকা, ট্যাক্স দিতেই হবে। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে তাহলে? ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। দেখ আমরা শেয়ার মার্কেটে টাকা লাগাই, ঠিক আছে? কি বলেছিলাম? রিলায়েন্সের 200 কোটি টাকা ছিল, ও রিলায়েন্সের এই তো 80 কোটি টাকা, 20 কোটি টাকা লাভ দেখাচ্ছে। তো 20 কোটি টাকা যখন লাভ দেখাচ্ছে, তাই না? রিলায়েন্স কি করেছে, ওর 100 কোটি টাকার কোম্পানি, ও 80 কোটি টাকা নিজে টাকা লাগিয়েছে না, ওর টোটাল হচ্ছে 80 লাখ টাকার কোম্পানি ছিল, তাই তো? তাহলে 80 কোটি টাকার কোম্পানি 20 কোটি টাকা লাভ করে টোটাল হয়েছে 100 কোটি টাকার ওটা আনোবার। এবার তাহলে 20 কোটি টাকা যে লাভ হয়েছে, যে 20 কোটি টাকা লাভ হলো, সেটা ও কি চাইছে? ওদিকে দিতে হবে, তাই না? তো এখানে যে বসে আছে যারা শেয়ার লাগিয়েছে কোম্পানি, এদের এই লোকটা শেয়ার লাগিয়েছে, ঠিক আছে? তো ওই যে লোকটা শেয়ার লাগিয়েছে, তো ও বেসিক্যালি শেয়ার থেকে যখন লাভ পাবে না, তখন ওটাকে বলবো কি? ডিভিডেন্ড। শেয়ার থেকে লাভ পেলে কি বলা হয়? ডিভিডেন্ড। আবার ডিভিডেন্ড যখন ডিস্ট্রিবিউশন হবে, কি হবে? তার উপর গভর্নমেন্ট ট্যাক্স নেবে, এটাকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। বেসিক্যালি শেয়ার থেকে যে লাভ হয় তাকে আমরা ডিভিডেন্ড বলি, আর ওগুলো যখন ডিস্ট্রিবিউশন করবে, কে ডিস্ট্রিবিউশন করবে? মালিকটা হবে। তো তখন ডিস্ট্রিবিউশন দিলে বলে তোমার 100 টাকা নাও, তোমার 100 টাকা লাভ হয়েছে, তোমার 60 টাকা লাভ হয়েছে, তোমার 100। তো যার যত লাভ হয়েছে সে অনুযায়ী একটা ট্যাক্স দিতে হবে। তো গভর্নমেন্ট তো এরকম দেবে না, বুঝতে পারলি? মানে আমাকে যখন কোম্পানি 100 টাকা রিটার্ন দিল, হ্যাঁ হ্যাঁ, তখনই সরকার চলে আসবে, সরকার চলে এসে ওই 100 টাকার উপরে যেটা এক ট্যাক্স মেরে দেবে। আচ্ছা, বুঝতে পারলি? আমি কোম্পানি রিলায়েন্স, তোমরা সবাই আমার কোম্পানিতে শেয়ার লাগিয়েছো, আর এমনি আমার দিকে তাকিয়ে আছো যে এবারে টাকাটা দেবো লাভ। তো যাই হোক, এবার এই 100 টাকা পাচ্ছে, 50 টাকা পাচ্ছে, কিন্তু আমি করছি কোথায়? এই বাড়িটা মালিকে, এই বাড়ির মালিক আসবে, বলবে যে দেখি তুমি লাভ পেয়েছো 1 টাকা দাও, তুমি কত? এই তো বেশি লাভ পেয়েছো 5,000 টাকা, 2 টাকা। এ 100 টাকা লাভ পেয়েছে, ওকে 3 টাকা। ও ধরলে বেশি লাভ করেছে, ওকে 1 টাকা নিয়ে নেবো, ট্যাক্স নিয়ে নেবো। ওটা হচ্ছে ডিভিডেন্ড, যখন ডিস্ট্রিবিউশন আছে তখন ট্যাক্স দেবো, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। এসটিডি, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, এটা 2004 সালে শুরু হয়েছিল। সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বেসিক্যালি যখন বন্ড কেনা বেচা হয় না, বন্ড অ্যান্ড সিকিউরিটি। বন্ড মানে কি? গভর্নমেন্ট তোমাকে একটা কিছু বন্ড দিল যে তুমি আমাকে এত টাকা দাও, তাই না? একটা কাগজ লিখে দিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে যখন তুমি আমাকে এই বন্ডটা নিয়ে আসবে আমার কাছে কাগজটা, আমি তোমাকে তাহলে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় কাগজ লিখলাম যেটা দাম হচ্ছে 20 লাখ টাকা, তুমি নাও, তুমি এখন আমাকে ধরলে নিয়ে নাও 20 লাখ টাকা দিয়ে দাও, আমি যখন এটা ফেরত দেবো তোমাকে আমি ধরলে 10 লাখ টাকা বেশি দেবো, 30 লাখ টাকা 1 বছর পর। তো এটা হচ্ছে বন্ড হয়ে গেল একটা। এমনি যখন টাকার দরকার পড়ে না, তখন সবাই বন্ড করেও করতে পারে, বা সিকিউরিটি, কোনো একটা সিকিউরিটি রাখলো তোমার কাছে, সিকিউরিটি রাখে না? তো ওগুলো যখন লাভ পায় না ওগুলো থেকে মানুষ, তো ওর উপর তো ট্যাক্স কাটবেই না সরকার, তাই না? এগুলো তো লাভ হচ্ছে, তো সরকার ওইটা আবার কি করে নেবে? কি ট্যাক্স হবে সরকারের? ও ধরলে 1% 2% কেটে নিল, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বা বন্ডের উপর ট্যাক্স, বুঝতে পারলি তো? তুমি একটা গভর্নমেন্টের কাছ থেকে সিকিউরিটি কিনলে, বা তুমি দিলে টাটার কাছ থেকে সিকিউরিটি কিনলে, টাটা মিউচুয়াল ফান্ড থেকে সিকিউরিটি কিনলে কিছু একটা, ঠিক আছে? ওরা সিকিউরিটি করেছে, ওরা বলেছে তুমি এক সিগারেটে নাও, আমাকে 10 লাখ টাকা দাও, আমি এটা 2 বছর পর তোমার 20 লাখ টাকা দেবো। তোমরা ঠিক আছে নিয়ে নাও। তো যখনই তুমি কিনলে, আবার যখন তুমি লাভটা পেলে, লাভটা পাওয়ার পর 10 লাখ টাকা পেয়ে গেলে লাভ, তখন ওরা 1 লাখ টাকা কেটে নিল সিকিউরিটি ট্রানজ্যাকশন, ঠিক আছে? সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স কেটে নিল। এবার যেই বছর তুই পাবি এই টাকাটা, তুমি যে বছর টাকাটা পাবে সেই বছর ওই টাকাটা, ওই 9 লাখ টাকা তোমার আবার ইনকাম ট্যাক্সে ঢুকে যাবে। হ্যাঁ, ইনকাম ট্যাক্স সব কিছুতে আছে, ওগুলো নিয়ে এখন চাপ নিস না। নেক্সট লিখব সিটিটি, কমোডিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। 2005 সালে শুরু হয়েছিল। বেসিক্যালি অনলাইনে যে যদি আমরা কোনো কমোডিটি এই করি না, কেনা বেচা করি, ধরেন অনলাইনে তেল কিনছি, আলু কিনছি, পেঁয়াজ কিনছি, ঠিক আছে? তখন এই যে কমোডিটি যদি কিনি না, তখন সিটিটি লাগে, কমোডিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। 2005 সালে শুরু করেছিল, বুঝতে পারলি? ফ্লিপকার্টে মাল কিনবি কমোডিটি, দেখবি সিটিটি লেখা থাকে, তাহলে কমোডিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। হ্যাঁ,
অনলাইনে হয় এটা, কিন্তু তুমি এখনই যে এবার তেল কিনতে যাও তখন তোমাকে শুধু এক্সাইজ ডিউটি দিতে হবে, তাই না? একটা টুথপেস্ট কিনতে যাও এটা যদি নর্মালি কিনতে হবে তখন কি দিতে হবে? নর্মালি এক্সাইজ ডিউটি, এখানে ইনক্লুডিং অল ট্যাক্সেস লেখা থাকে। কি এক্সাইজ ডিউটি পরে পড়বো আমরা, ইনডাইরেক্ট ট্যাক্সে পড়বো। কিন্তু যখন এটা অনলাইনে কিনবে না, ওর সাথে কি লেগে পড়ে যাবে? কোনো জিনিস আমরা অনলাইনে যখন যদি গুডস কিনা বেচা করি না, গুডস কিনলে ওর উপর সিটিটি লাগে, ঠিক আছে? ফ্লিপকার্ট অ্যামাজনে লেখা থাকবে দেখবে। আর যদি আমরা সিকিউরিটি কিনি তাহলে এসটিডি লাগবে। আর যদি আমরা অনলাইনে যদি আমরা কিনি, শেয়ার কিনি, আর তার থেকে যখন লাভ হবে তখন ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন লাভ হবে, ওর উপর আলাদা ট্যাক্স কাটবে, এর উপর আলাদা ট্যাক্স, নিশ্চয়ই পার্সেন্টেজগুলো আলাদা হবে। বুঝতে পারি সিটিটি কি দেখবে, ফ্লিপকার্টে লেখা থাকে, অ্যামাজনে লেখা থাকে সিটিটি এত পার্সেন্ট, তাই না? তো এবার থেকে বুঝতে পারবি কমোডিটি যে কোনো কিনলে পাবো। নেক্সট হচ্ছে এফবিটি, ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স। এটাও 2005 সালে এফবিটি ইন্ট্রোডিউস হয়েছিল। ফ্রিঞ্জ FRINGE, ফ্রিঞ্জ বেনিফিট BENEFITS, বেনিফিট ট্যাক্স, তাই কিন্তু 30% লাগে ট্যাক্সটা। লিখবো ট্যাক্স ইম্পোজড অন বেনিফিট অফ এমপ্লয়ার্স। যারা এমপ্লয়ার্স থাকে তাদের বেনিফিটের ওপর, তাদের যে বেনিফিটের ওপর কি ট্যাক্স লাগানো হয়? এফবিটি কি? ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স। তার মানে কি? ধরে না আজকে ইনকাম ট্যাক্স, তুমি 12 লাখ টাকা ইনকাম করছো, 12,750 টাকা, তাই না? 1,72,500 টাকা তোমাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে 12 লাখ টাকা ইনকাম করে, তাই না? এটা আমরা প্রথম থেকেই দেখেন যে ট্যাক্স হিসাবটা। এবার যে এত টাকা দিতে হচ্ছে, তো তুমি সরকারকে যে কোম্পানিতে কাজ করছো বা যে সরকারি জায়গায় কাজ করছো, ঠিক আছে? তো সেখানে কি বলছে, একটা কি ভালো জিনিস মনে পড়ে গেল, কোম্পানি কর্পোরেট ট্যাক্স বলেছিলাম না? কর্পোরেট ট্যাক্স জানিস তো শুধু সরকারি কোম্পানি তো লাগে, মাথায় রাখবি। আর বেসরকারি কোম্পানি তো কর্পোরেট ট্যাক্স লাগে। যে সরকারি কোম্পানি বলে সে কর্পোরেট ট্যাক্স দিবে না, মাথায় আসতে পারে কোনো দিন, বলে দিচ্ছি, বুঝতে পারলি তো? কর্পোরেট ট্যাক্স আমাকে দিতে হবে, কোম্পানির উপর লাগবে, ঠিক আছে? না মাথায় কোনো দিন আসতে পারে, তখন ভাববি যে না প্রাইভেট কোম্পানির উপরে লাগে, না কোম্পানি হলে তোমাকে দিতেই হবে। তো এফবিটি হচ্ছে, তাহলে এখানে কি হবে? কেউ যদি ইনকাম করে 20 লাখ টাকা, ওই কত বললাম 12 লাখ টাকা, ট্যাক্স দিতে হচ্ছে 1,72,500 টাকা। কিন্তু ওর এটা ভালো লাগছে না ট্যাক্স দিতে। ও বলে আমাকে কোম্পানিকে বলছি দেখো আমাকে ট্যাক্সের আওতা থেকে বার করে দাও না, খুবই ভালো হয়। তাহলে আমার ইনকামটা কততে আনতে হবে? হ্যাঁ, তাহলে আমাকে বলছে 2.5 লাখের নিচে আনতে হবে। তাহলে কি করবে মাইনা? তাহলে 2.5 লাখ, যদি 12 মাসে 2.5 লাখ টাকা ইনকাম দেখাতে হবে আমাকে, 12 মাসে কত টাকা দেখাতে হবে? 2.5 লাখ টাকা। তো 12 মাসে যে 2.5 লাখ টাকা ইনকাম দেখাবে কি করে? ও তোমার 12 মাসে 2.5 লাখ টাকা, ঠিক আছে? 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা যদি দেখায় তাহলে কি হবে? ওর ট্যাক্স লাগবে না, ট্যাক্স ফ্রি। তাহলে 12 মাসে 2.5 লাখ টাকা হতে গেলে কত হবে? 12 মাসে কত হবে ওটা? 20,000, মানে 20,000 করে দেখাতে হবে পার মান্থ, ঠিক আছে? কিন্তু ওর এমনি মাইনা কত হচ্ছিল? 12 লাখ টাকা, 1 লাখ। 1 লাখ, তো 1 লাখ এটা হচ্ছিল, 1 লাখ হচ্ছিল, ওকে 20,000 আনতে হবে। কি করবে ও? বলবে দেখো 20,000 টাকা তুমি হাতে হাতে নিল, মানে স্যালারি স্লিপে, আর বাকি 80,000 টাকা দিতে তো হবে ওকে। বলে কি করবে? তুমি একটা কাজ করো। তখন ওই কোম্পানি আর দুজন মিলে বসবে যে তুমি একটা কাজ, তুমি ঘর কোথায় থাকো? বলে আমি ভাড়া করে থাকি। কত টাকা নেই? বলে 10,000 টাকা। ঠিক আছে, তোমাকে আমি ঘর ভাড়া আমি দিচ্ছি 15,000 টাকা বলে যোগ করে নিলে, বুঝতে পারলে? তুমি গাড়ি কি করবে? বলছো আমি তো ট্রেনে আসি, তোমাকে একটা গাড়ি দিয়ে দিলাম, যাও, ঠিক আছে? ওখান থেকে তোমার 15,000 টাকা মাসে মাসে কাটবো, কোম্পানি দিচ্ছে ওটা এমপ্লয়ারকে, বুঝতে পারলে? তো বলে দাদা তুমি এমনি কোথাও ক্লাবশিপের মেম্বার, বলে হ্যাঁ ক্লাবের মেম্বার তো আছি। বলে তাহলে তুমি একটা কাজ করো, তোমাকে গলফ ক্লাবের মেম্বার করে দিলাম, ওখানে মাসে মাসে তোমাকে 15,000 টাকা করে দিচ্ছি, বুঝতে পারলে? মানে যেগুলো ও করে। আর কি করো তুমি? ও বলে আমি এখন মাঝে মাঝে বার ফার যাই মদ খেতে। ঠিক আছে, তাহলে তোমার মদ খাওয়ার জন্য তোমাকে 15,000 টাকা পার মাসে দিয়ে দিলাম, ওখানে হোটেলে পেমেন্ট করে দেবো, বুঝলে? তুমি যেই খেয়ে নেবে। তারপরে হচ্ছে আর ঘুরতে যাই একবার, ওখানে প্রচুর টাকা খরচা হয়। মানে ঠিক আছে, মাসে তোমার ঘোরার জন্য আমি একটা হোটেলে দিয়ে রাখবো 15,000 টাকা, ঠিক আছে? আর 5,000 টাকা আছে। ঠিক আছে, তুমি ফোন ইউজ করি, বলে ফোন হয়, বলে ঠিক আছে তাহলে ইলেকট্রিক বিলটা আমরাই দিয়ে দেবো, ফোনের বিলটা আমরা দিয়ে দেবো। তাহলে 5,000 টাকা ফোনের বিল হয়ে গেল, টোটাল হয়ে গেল কত? 80,000 টাকা। তো এগুলো তো ওর কি হয়ে গেল? এগুলো বেনিফিটস। ওর স্যালারি স্লিপ থেকে ইনকাম ট্যাক্স কাটবে, কাটো না, নো ইনকাম ট্যাক্স হয়ে যাবে। হ্যাঁ 20,000 টাকা ওটা ও হাতে রাখবে, ইনকাম ট্যাক্স লাগবে না, ওটা ব্যাংকেও রেখে দেবে। আর এগুলো ওর তো হয়ে যাবে, ওকে কিছু করতে হবে না। ধরলে এগুলোর মধ্যে 1-2টা যেমন মদ খাওয়ার টাকা সেটা দেয়, এখানে ওরা তেল ফেল ওগুলো সব রেশনিংটা দিয়ে দিতে পারতো, তাই না? তাহলে খাবারও হয়ে গেল, ও বাস থেকে গেল। তাহলে এই যে বেনিফিট, এটা তো সরকার বুঝতে পেরে গেছে যে এমনি তো হতে পারবে না। ওরা দেখছে থাকছে এত সুন্দর, এত গাড়ি ফাড়ি, এই মালগুলো টাকা ইনকাম ট্যাক্স আসছে না কেন ভাই? তখন একদিন বুঝতে পেরে তখন বলি ঠিক আছে 2005 সালে কে ছিল? তো ও বলে ঠিক আছে তাহলে একটা কাজ করা যাক, ফ্রিঞ্জ বেনিফিট এমন একটা ট্যাক্স চলতো না এক জায়গায় ফ্রান্স দিকে, তো এই ট্যাক্সটা অ্যাপ্লাই করে দেবে। এটাকে ওর বেনিফিটসের ওপর কি হবে?
ট্যাক্স কাটবে। তো এই বেনিফিটসের ভ্যালু বার করবে 80,000 টাকা, 80,000 টাকা ইন্টু 30/100, 30% মেরে দেবে। তো এদিক দিয়ে বা ওইদিক দিয়ে কি করে দেবে, বা কোনো একটা পার্সেন্টেজ আছে সেটা মেরে দেবে। দেখ কোম্পানি এবার ব্যাপার আছে, কর্পোরেট ট্যাক্স দেবে না, কর্পোরেট ট্যাক্সে কোম্পানি খরচাগুলো বাদ হয়ে যাবে, যেগুলো খরচা হয়েছে। মানে কোম্পানি যদি 1 লাখ টাকা হয়, 1 লাখ টাকা আয় করে, ও যদি খরচা দেখি যে 80,000 টাকা, তাহলে ওর 80,000 টাকা ট্যাক্স দিতে হবে না। ওর লাভ হলো 1 লাখ টাকা, কিন্তু তার মধ্যে ওর খরচা হয়ে গেছে 80,000 টাকা। ভালো করে লাভ হয়েছে 1 লাখ টাকা, ও তো প্রফিটের উপর ট্যাক্সটা হবে, কিন্তু প্রফিটটা কম দেখিয়ে দিচ্ছে। তখন বলে এই প্রফিটগুলো কোথায় দেখা যায়, ও বলছে এটা ইলেকট্রিক বিলও দেখিয়ে দিয়েছে, এমপ্লয়েজগুলোকে দিয়েছে। বলে ও বাবা তুমি এমনি শুরু করেছো, আমি আবার অমনি শুরু করি। কি করি না, আমি এফবিটি লাগাই যে তোমার এই বেনিফিটগুলোর উপর ট্যাক্স দিতে হবে তোমাকে। এফবিটি কাউকে পালাতে দেবো না ভাই, ঠিক আছে? তাহলে আমরা এখন পর্যন্ত কি বললাম, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এই ট্যাক্সগুলো, তার মধ্যে এই আমাদের কর্পোরেট ট্যাক্সটা মেন ইনকাম ছিল এতদিন, বুঝতে পারলি? এটাই মেন ইনকাম, অনেক বেশি সোর্স আছে। যদি 100 টাকা আছে তার মধ্যে এখানে 21 টাকা আছে, বুঝতে পারলি? এগুলোর মধ্যে তা এগুলো হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট এই ট্যাক্সগুলো নেয়, বুঝতে পারলি? এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের। নেক্সট আমরা পড়ছি কি, এই স্টেট গভর্নমেন্টের আমরা ডাইরেক্ট ট্যাক্সের আমরা দুটো পার্ট করেছিলাম। একটা হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, যেগুলো কেন্দ্র গভর্নমেন্ট নেয়, আর একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সগুলো যেগুলো স্টেট গভর্নমেন্ট নেয়। স্টেট গভর্নমেন্টের যে ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রথম হচ্ছে ট্যাক্স অন এগ্রিকালচার। বিশেষে একটা কোয়েশ্চেন পড়েছিল যে 19-এর প্রিলিমসে পড়েছিল যে এগ্রিকালচার অন ইনকাম ট্যাক্স ছাড়া বাকি ট্যাক্সগুলো কে কালেক্ট করে, বা এরকম একটা কোয়েশ্চেন ছিল, দেখে নিবি প্রিলিমসে ছিল। তো এবারে বুঝতে পারবি আমরা এগ্রিকালচার ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম, ঠিক আছে? এগ্রিকালচার ইনকাম দেখ, এটা কিন্তু রাজ্য গভর্নমেন্ট ট্যাক্স, আর রাজ্য গভর্নমেন্ট এমন ট্যাক্স দেবে যে ট্যাক্সটা কোনো বেসিক্যালি কোনো কাজের নয়, যেটা নিতে মানে যেগুলো প্রবলেমস থাকবে, ঠিক আছে? দেখ এগ্রিকালচার থেকে ইনকাম যদি কারা চাষিরা ইনকাম করবে, সেখান থেকে ট্যাক্স নিলে তো চাষিরা তো একটু এমনি তারা অবস্থা খারাপ, হয় তাদের উপর আবার ট্যাক্স, তাই না? মানে যদিও নেয় তো কম পার্সেন্টেজ নিতে হবে, তাই না, চাষিদের উপর ট্যাক্স। তো রাজ্যের ব্যাপার, ওই জন্য অনেক স্টেটে এই ট্যাক্সটা নেওয়া হয়, আর অনেক স্টেটে এই ট্যাক্সটা নেওয়াও হয় না, বুঝতে পারলি? এই ট্যাক্সটা পুরোপুরি কার উপর চলবে? স্টেট গভর্নমেন্টের উপর চলবে। দেখেন, কিন্তু আগে এগ্রিকালচার ট্যাক্স অন এগ্রিকালচার, এটা বুঝতে আমাদেরকে জানতে হবে ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, তাই না? এগুলো ট্যাক্স অন এগ্রিকালচার ইনকাম, এটা জানতে হবে। এইটাকে পুরো পড়তে গেলে এটা একটা অ্যানালাইসিস আছে, তাকে জানতে হবে যে ইনকাম, এগ্রিকালচার ইনকাম মানে কী টাইপের হয়। ইনকামটা দু টাইপের হচ্ছে, একটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম হয়, আর একটা নন এগ্রিকালচার ইনকাম, বুঝতে পারলি? তো নন এগ্রিকালচার ইনকাম কী কী হয়? এগ্রিকালচার ইনকামটা রাজ্য নিচ্ছে, ঠিক আছে, কিন্তু নন এগ্রিকালচার ইনকামটা কী আমাদেরকে বুঝতে হবে। না, ইনকাম বেসিক্যালি 5টা ফ্যাক্টর থাকে। কি কি? একটা হচ্ছে বেতন থেকে পেতে পারে। ইনকামের 5টা ফ্যাক্টর থাকে। একটা প্রথম হচ্ছে কি, বেতন থেকে পেতে পারে, 1 নম্বর বেতন, তাই না, এটাকে স্যালারি বলি। 2 নম্বর কি থাকতে পারে? ভাড়া, রেন্ট, তাই না? তাহলে কারো কাছে বাড়ি আছে, ওটা ভাড়া দিচ্ছে, ওটা একটা ইনকাম সোর্স। ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেন কি পড়েছিলাম? একটা সম্পত্তি নিয়ে কিনে বিক্রি করে দিচ্ছে, তার উপর ট্যাক্স দিচ্ছে, তাই না? তো ওগুলোও তো কেউ করতে পারে, ওটা তো লাভ হয়, রিয়েল এস্টেটের লোকগুলো করে। তো এটা একটা ইনকামের পথ হতে পারে। আর কি হতে পারে? কেউ বিজনেস করতে পারে, ওখান থেকে লাভ করতে পারে, বিজনেস, তাই না, ব্যবসা, ঠিক আছে? আর কি হতে পারে? আদার কিছু ছোটো মোটা থাকতে পারে। তো 5 নম্বর আদার দিয়ে দিলাম। এই যে ইনকামগুলো আছে না, বেতন, ভাড়া, ক্যাপিটাল গেন, ব্যবসা বা আদার ছোটোখাটো, এগুলোকে নন এগ্রিকালচার ইনকাম বলে। এগুলো কি ইনকাম? নন এগ্রি। আমরা ইনকামকে এভাবেও ভাগ করতে পারি যে আমরা কি করলাম, ইনকামস আর 2 টাইপ করলাম, তাই না? হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, একটা বেতন, ভাড়া, ক্যাপিটাল, মানে এগুলো হচ্ছে, এগুলো 5টা ফ্যাক্টর আছে। তো এইটাকে এই ইনকামগুলোকে আমরা কি বলি? নন এগ্রিকালচার ইনকাম। আর তাহলে এগ্রিকালচার ইনকাম কি? তাহলে আগে এগ্রিকালচার ইনকাম কি, তাহলে আমাকে জানতে হবে নন এগ্রিকালচার ইনকাম। তাহলে একটা পয়েন্ট করবো এগ্রিকালচার ইনকাম। হোয়াট ইজ এগ্রিকালচার ইনকাম? তাহলে 1 নাম্বার লিখবো। এগ্রিকালচার ইনকামের মধ্যে কি পড়বে জানিস তো? প্রথম জমি পড়বে। জমিটা সব থেকে প্রথম হচ্ছে ইন্ডিয়ার মধ্যে থাকতে হবে, ইন্ডিয়ার ভিতরে একটা জমি থাকতে হবে এগ্রিকালচার ইনকাম করতে গেলে, তাই না? ওই জমিতে কি হতে পারে, কেউ এগ্রিকালচার প্রোডাকশন করে ইনকাম করতে পারে, 1 নাম্বার। 2 কি হবে? ধরে নে রেন্ট বা রেভিনিউ, রেন্ট বা রেভিনিউ। আবার তুই বলবি রেন্ট আর রেভিনিউ কি, তাই না? ধরে নে একটা চাষিরা তো প্রোডাকশন করে ট্যাক্স দেবে ধরলে, ঠিক আছে, কিন্তু রেন্ট কি? তাহলে আমার কাছে জমি, আমাদের এখানে বেশি জমিদার সিস্টেম চলতো, তার কাছে একটা লোকের কাছে প্রচুর জমি আছে, ও জমিটা নিজের নাও চাষ করতে পারে। ও কি করতে, কাউকে ভাগ দিয়ে দিতে পারে যে তুমি চাষ করো, আমাকে ভাড়া দিয়ে দেবে, তাই না? ওটাকে রেন্ট।
তা চাষিরা চাষ করবে, চাষিরা চাষ করলে তো টাকা দেবেই ধরলে প্রোডাকশনের উপর। কিন্তু ধরলে তোমার জমিটা তো তুমি কি রেন্টে দিয়েছো ওকে, তো তুমি তো একটা রেন্ট পাবে মাসে মাসে, বছরে বছরে। ওই রেন্টটা কি হয়ে যাবে, তোমার ইনকাম হয়ে যাচ্ছে, তোর উপর ট্যাক্স হতে পারে, ওটা এগ্রিকালচার ইনকাম। এবার কি তুমি অনেক সময় রেন্ট নাও নিতে পারো, কারণ কখন কী হবে জানি না, বলে যা প্রোডাকশন হবে সেটাই দিবে আমাকে। তো যদি প্রোডাকশন হতো তাহলে প্রোডাকশন হলো 1/3 করে দিলে, মানে দিলে প্রোডাকশন হলো 10 কেজি, ও আবার 9 কেজি হলো, ও নিল 3 কেজি, আর বাকি 6 কেজি কৃষকটা নিয়ে নিল। ঠিক আছে, ওই 3 কেজি তো ইনকাম, তো ওটা হচ্ছে রেভিনিউ। কার রেভিনিউ আসছে এটা? আমাদের যে মালিক, জমির মালিক, তার রেন্ট কার আসবে? জমির মালিক, জমিদার ধরতে পারি আমরা, বুঝতে পারলি? এগুলো তো জমিদার ইনকাম, তো ওটা এগ্রিকালচার ইনকাম, বুঝতে পারলি? ট্যাক্স হতে পারে এর উপর। তারপরে কি হতে পারে, আমরা একটা ভালো জিনিস জানিস, এখন একটা ভালো ব্যবসা উঠেছে, নার্সারি ব্যবসা, তাই না? এত ফুল চাষ ফাস হচ্ছে, এসে এত অনেক, এখন তো অনেক বড় বড় ব্যবসা হয়েছে, ওগুলো তো ইনকাম করছে। কী টাইপের ইনকাম ওটা? ওটা হচ্ছে এগ্রিকালচার ইনকাম, নার্সারি, তাই না? অত ফুলের বাগান, কত কোটি কোটি টাকা ইনকাম করে মালগুলো, তো ওগুলো হচ্ছে এগ্রিকালচার ইনকাম, নার্সারি। ধরলে আমাদের একটা অনেক বড় জমি কিনে রেখেছে একটা লোক, ঠিক আছে? ওগুলো কি করছে, ও ফার্ম হাউস বানিয়েছে, ফার্ম হাউস, তাই না? এই ফার্ম হাউস বানিয়েছে, তো ওর উপর তোকে ট্যাক্স দিতে হবে। ওখান থেকে ওই ফার্ম হাউসগুলো বিয়ে বাড়ি আবার দিয়ে দিচ্ছে বড় বড়, তো ইনকাম হচ্ছে। হ্যাঁ, বড় বড় বিয়ে বাড়ি হয় ওখানে, ফার্ম হাউসগুলো দিয়ে দেয়, তাহলে ওখানে ওর থেকে ইনকাম হচ্ছে। ইনকাম করলে এটা কি এগ্রিকালচার ইনকাম পড়ে যাবে, বুঝতে পারলি? ফার্ম হাউসের যে ইনকাম, তো এই যে ইনকামগুলো হলো না, এই কটা ইনকাম হলো, এগ্রিকালচার প্রোডাকশন, ওই, ঠিক আছে? এই ইনকামগুলোকে আমরা কি বলছি? এগ্রিকালচার ইনকাম। কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এগ্রিকালচার ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে, নো ট্যাক্স। এগুলোর উপর রাজ্য সরকার কোনো ট্যাক্স নেয় না। ওটাই তো বলছি, ইনকাম ট্যাক্সে অনেক ব্যাপার আছে, বলে দিচ্ছি আমি। কোনো লোক বেসিক্যালি যদি ওর আয় ইনকাম যদি অনলি এগ্রিকালচার ইনকাম থাকে, তাহলে ওকে ইনকাম ট্যাক্স দিতে হবে না, প্রথম কথা শুন। যদি ওর আয় অনলি এগ্রিকালচার ইনকাম থেকে আসে, মানে এরকম কোনো ইনকাম থেকে না আসে না, নন এগ্রিকালচার থেকে, তাহলে ও মালটা এগ্রিকালচার ইনকাম থেকে বেরিয়ে যেতে পারে। মানে ও শুধু আয় করছে এগ্রিকালচার, একটা কৃষক শুধু আয় করছে কি এগ্রিকালচার থেকে, তোকে কার এগ্রিকালচার ট্যাক্স দিতে হবে, এগুলো নন মানে ইনকাম ট্যাক্স দিতে হবে ধরে নি। এবার দিলে একটা কৃষক কি করছে, চাষ করছে, ঠিক আছে? এখানে ওর প্রোডাকশন করছে, প্লাস ও সরকারি চাকরি করছে, বেতন, এখানে ওর ইনকামটা আছে না, ইনকামটা তাহলে নন এগ্রিকালচার হচ্ছে। তো এই জন্য ওর 1 লাখ, ধরলে 12 লাখ টাকা আয় করছে, ঠিক আছে? তো 12 লাখ টাকা আয় করছে, তাহলে ওর 1,72,000 টাকা ট্যাক্স হবে, 1,72,500 টাকা, তাই না? তার সাথে সাথে তখন এগ্রিকালচার যে আয় করবে, ও যদি এগ্রিকালচার ইনকাম 5,000 টাকা থেকে বেশি থাকে, ইফ এগ্রিকালচার ইনকাম ইজ ইনক্রিজ দেন 5,000, বুঝতে পারলি? 5,000 টাকা পর্যন্ত ছাড় আছে। যদি 5,000 টাকার বেশি থাকে, তো সেটা এখানে যোগ হয়ে যাবে, বুঝতে পারলি? ইনকামে যোগ হয়ে যাবে। ওর ইনকাম কত ছিল? 12 লাখ প্লাস 5,000 বেশি, মানে ধরলে 10,000 থাকলো। এইবার এর উপরে ওর ইনকাম ট্যাক্সটা নেওয়া হবে, বুঝলি কেসটা? হেভি কমপ্লিকেটেড না, কিন্তু শুনতে ভালো লাগছে। হ্যাঁ হবে তো, কিন্তু কখন এগ্রিকালচারের ট্যাক্স নেবে? হোয়েন দ্য পারসন আর এঙ্গেজড ইন নন এগ্রিকালচার ইনকাম। দাঁড়া, এই জায়গাটা ধরলে হবে না, এটা মুছলে তোর কনফিউশন ক্রিয়েট হবে। তাহলে এর কত লিখি না? 12, ঠিক আছে? এইবার ওই লোকটা আবার একটা ইনকাম করেছে কি, ওর জমিও আছে, ওই জমি থেকে ও কত ইনকাম করেছে? ধরে 2,000 টাকা, তাহলে ওর ইনকামটা কোনো চাপ হবে না, 4,000 কোনো চাপ হবে না। যদিও ইনকাম করে দিল ধরলে 5,000 টাকার বেশি, তা আমরা ধরে নিলাম 30,000 টাকা, তাহলে তখন এই ইনকামটাকে ইনকাম ট্যাক্সে দেখাতে হবে। তখন ওর ইনকাম টোটাল হয়ে যায় 12,30,000 টাকা, বুঝতে পারলি? আর এই 12,30,000-এর উপর কি হবে? ট্যাক্স হবে, ট্যাক্স লেবল। কেন বড় লোক বুঝতে পারছি, পাঞ্জাবি লোকগুলো যারা চাষ করে। এবার তাহলে গরিব লোক এবার কেন আছে যারা চাষ করে? সব ছোট ছোট চাষি না, বড় চাষি হলে হেভি ইনকাম। এইবার আমরা তাহলে একটা জিনিস দেখছি, ধরে নিলাম দুটো জিনিস। একটা হচ্ছে এমন এমন জিনিস আছে না যেগুলো না একটু প্রবলেমস ফেলে, যেমন ধরলে ফার্ম হাউস অনেক টাকা ইনকাম হয়, যেমন হচ্ছে চা, টি, অনেক টাকা ইনকাম হয়, তাই না? তারপরে হচ্ছে যেমন কফি, প্রচুর টাকা ইনকাম হয়। তো যখন দেখবেন চা, টি, চায়ে ওগুলো তো এগ্রিকালচার ইনকাম, কিন্তু চায়ে ওগুলোকে জন্য ক্যাশ ক্রপ বলা হয়, বুঝতে পারলি? অনেক রকম ব্যাপার আছে, এগুলো সব বুঝবো। কেন ক্যাশ ক্রপ? অনেক টাকা ইনকাম, ওরা টাকা কাঁচা টাকা পায়।
ওই সব যদি চায়ের ইনকাম হয়, যদি কারো জমি থাকে, তো চা থেকে ইনকাম করছে 100 টাকা, ওর 40% ইনকামকে কি করবে? নন এগ্রিকালচার ইনকাম ধরবে। চায়ের ক্ষেত্রে, আমি চায়ের ক্ষেত্রে বলছি, চায়ের ক্ষেত্রে, চা বাগানের ক্ষেত্রে ও যদি 100 টাকা আয় করে 40 টাকা ইনকাম কি করবে? নন এগ্রিকালচার ইনকাম। আর বাকি 60 টাকা ইনকাম কি হবে? এগ্রিকালচার ইনকাম। তাহলে আলটিমেট তো মালটা ইনকাম ট্যাক্স টেনে নেবে না? ওই জন্য জানে ওগুলো ক্ষেত্রে তাহলে অনেক ছাড় পেয়ে যাবে তোরা। যারা চা বাগানের মালিক কত বড় লোক হয়ে জানিস তো, তোমার ছাড় পেয়ে যাবে তো। ওই জন্য ঠিক আছে, তুমি চা বাগানও আছো, চাষও করছো, আমাদেরকে প্রোডাকশনও দিচ্ছ, তার জন্য তোমাকে ছাড় দেবো, চাপ নিও না। তো তার 40% ইনকামকে কী করবে? নন এগ্রিকালচার, মানে ওর উপর ট্যাক্সেবল হবে। আর 60% ইনকাম কী হয়ে যাবে? এগ্রিকালচার, নন ট্যাক্সেবল। সিম্পল। আর দুটো ইনকাম এক হলে ও তো 40%, মানে চা বাগানে ও তো এমনি বেরিয়ে যাবে 10 লাখ 12 লাখ সব, বুঝতে পারলে? কফি ক্ষেত্রে 25% যদি 100 টাকা আয় করে, তো 25 টাকা ওর নন এগ্রিকালচার, বুঝতে পারলি? আর 75 টাকা আয়টা কি হবে? এগ্রিকালচার ইনকাম। তো অনেক ডেপে ঢুকিয়ে ফেলেছি আমি, বুঝতে পারলি কেসটা? এবার ওই অনুযায়ী ইনকাম ট্যাক্স বেরিয়ে যাবে, স্ল্যাব দিয়ে পড়ে, সব আলাদা আলাদা পার্সেন্টেজ আছে ভাই। ওই জন্য জানিস তো কী করেছে, এবার তোর মাথায় কোয়েশ্চেন আসতো, একটা কোয়েশ্চেন দেখবে জিকেতে ঘোরাফেরা করে, যে টি বোর্ডের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কোথায়? তো ওটার জন্য বোর্ড কেন দরকার হলো? বুঝতে পারছিস গল্পগুলো? আমাকে বলতে হবে কি ওটা একটা চাষ তাহলে আমাদের রাইস বোর্ডও দরকার। তো অনেক কিছু ওখান থেকে অনেক কিছু ডিটারমাইন্ড হয়, তাদের মেকানিজম, জমি, তাদের পার্সেন্টেজ, ট্যাক্স, কোনটা নন এগ্রিকালচার, কতটা এগ্রিকালচার, বুঝতে পারলি? তো ওই জন্য ওগুলো আলাদা বোর্ড করে দেওয়া হয়। টি বোর্ডের হেডকোয়ার্টার কোথায় আছে? কলকাতায় আছে। টি বোর্ডের হেডকোয়ার্টার কলকাতা আছে, ঠিক আছে? এরকম আমি তো শুধু দুটো বলছি, সব। এবার এগুলোই তো, এবার তুই ভাববি যে তাহলে সিএ পড়াটা এত ছোট ব্যাপার নয়, যারা সিএ পড়া ওদেরকে অনেক সম্মান করে, কেন ওর কাছে সব হিসাব থাকে। তাহলে ও যখন আসবে ওকে তো সব কমপ্লিট করতে হবে, কত পার্সেন্ট ছাড় আছে, কিসে আছে, সব জানে ও। ওর সঙ্গে সঙ্গে বার করে সঙ্গে সঙ্গে করে দেবে, কত আয় করেছে তুই বলে দেবে, এত ইনকাম ট্যাক্স বার করে সব তুমি বার করে নেবে, ওই রেট ফেলে দেবে। হ্যাঁ, সেম বলছি তো, সবারই পারছে। এবার আমি যদি সবারই বলে তাহলে তোমরা সিএ হয়ে যাবে না? ঠিক আছে, তো চলো নেক্সট শুরু করি। তো এগ্রিকালচার ইনকাম বুঝতে পেরেছি, ঠিক আছে? এখানে কোনো ওই ব্যাপার দেখ, এবার বুঝতে পারছি যে ইনকাম ট্যাক্স শুধু ওই ইনকামের উপরে হয় না। দেখ আমাদের কত আস্তে আস্তে জট খুলছে। আগে কি ভাবতাম যারা ইনকাম করি ইনকাম ট্যাক্স, মানে তুমি সরকারি কাজ করি, আমাদের মাথা শুধু ওইটুকুই ছিল, সরকারি কাজ করি বা একটা কোম্পানিতে কাজ করি ইনকাম ট্যাক্স। না, ঘর ভাড়া হলে ইনকাম ট্যাক্স দিতে হয়, ক্যাপিটাল গেন হলে ইনকাম ট্যাক্স দিতে হয়, ব্যবসা করলে ইনকাম, আদার যদি কিছু করি টাকা পেলে ইনকাম দিয়ে দিতে হবে। 5টা মেথড মিনিমাম। কি মেথড এটা? নন এগ্রিকালচার মেথড। আর যার উপর সবসময় ইনকাম ট্যাক্স হয়। তো এটা যদি আমি প্রথম দিনে পড়াতাম তো মোটেই ভালো হতো না, তার ব্যাপারটা কঠিন হয়ে যেত। তো কোথায় এনে ওটাকে আমি জটটা খুলছি, বুঝতে পেরেছো তো? ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, কি করেছি? ঠিক আছে, প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স, তাই না? প্রফেশনাল ট্যাক্স, ইট ইজ অলসো নোন এজ পি ট্যাক্স, পি ফর প্রফেশনাল, তাই না? দেখ প্রথম কথা, প্রফেশনাল ট্যাক্স প্রথম আমাদেরকে যেটা জেনে রাখতে হবে, এটা আমাদের কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 276-এ কথা বলা আছে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা কি, প্রফেশনাল ট্যাক্স সব স্টেটের জন্য অ্যাপ্লাই নয়, এটা অনলি ফর কি এটা অনলি ফর 15টা স্টেটে অ্যাপ্লাইড আছে, তার মধ্যে ইনক্লুডিং আছে আওয়ার ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, বুঝে গেছি। যে স্টেটে প্রফেশনাল ট্যাক্স আছে বলে দিচ্ছি: অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটকা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, আসাম, গুজরাট, কেরালা, মেঘালয়, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর মধ্যপ্রদেশ, ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই 15টা স্টেটে কি চলে? পি ট্যাক্স। এবার পি ট্যাক্সের সবাইকে দিতে হয়। প্রথম কথা, পার্সন আর 2 টাইপস বেসিক্যালি যারা দেবে। এবার পার্সনের দিক দিয়ে দেখছি, দেখ কত দিক দিয়ে আমরা ভাবা যায়। পার্সন দিয়ে দেখছি, পার্সন মানে যারা প্রফেশনের সাথে যুক্ত থাকে, যারা কিছু করে, দেয়ার আর 2 টাইপস। কি একটা স্যালারি এমপ্লয়েড বা স্যালারিড পার্সন হয়, আর একটা প্রফেশনাল মানে প্র্যাকটিস যারা করে সে হচ্ছে পার্সন, নিজের প্রফেশনে শুধু করে। একটা স্যালারিড পায়, একটা নিজে করে নিজেই টাকা পায় প্রফেশনাল, বুঝতে পারলি? যারা স্যালারিড এমপ্লয়েড হয় তারা তো ইনকাম ট্যাক্স দেবে, ওটা ছেড়েই দে ভাই। এটা সবাইকে দিতে হয় প্রথম, প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স সবাইকে দিতে হয়। যারা স্যালারিড হয় তাদেরকে পি ট্যাক্সে রেজিস্টার্ড করতে হয়, প্রথম কথা। আর যারা
প্রফেশনাল মানে হয় যারা প্রফেশনাল ট্যাক্স, তো মানে প্রফেশনাল যারা করে, যেমন একটা ডাক্তার, একটা উকিল যারা চেম্বার করে বসে প্রফেশনাল, তাদেরকে এনরোল্ড করতে হয়। আমরা পিএসসিতে আমাদের কী করতে হয়, এনরোল না রেজিস্টার্ড? বলে দিই না, এনরোল্ড, এনরোল্ডে আলাদা মানে আছে, রেজিস্টারে আলাদা মানে আছে। এবার কি ব্যাপার যে 276 আর্টিকেলে বলা হয়েছে 15টা স্টেটে দেয়, সব স্টেটে দেয় না, সব স্টেটে নেই। বেসিক্যালি এটা তো আরেকটা বলা হচ্ছে যে 2,500 টাকার বেশি কারোর পি ট্যাক্স নেওয়া হবে না বছরে। পি ট্যাক্স কাকে বলে? এটা দু টাইপের ইসের কাছে নেওয়া হচ্ছে, একটা স্যালারিড এমপ্লয়েড, একটা হচ্ছে প্রফেশনাল এমপ্লয়েড। যারা স্যালারি পাচ্ছে তারা তো ইনকাম ট্যাক্স দিচ্ছেই, আর যারা প্রফেশনাল তারা তো ইনকাম ট্যাক্স দিচ্ছে। তার সাথে সাথে পি ট্যাক্স দিতে হবে, পি ট্যাক্স রিটার্ন করতে হবে। তো পি ট্যাক্স কেন নেওয়া হয়? এটা বেসিক্যালি ওই রাজ্য গভর্নমেন্ট স্যালারি নিলে কোথায়, তোমার যে স্যালারি যে টাকাটা কাটছে, ইনকাম ট্যাক্স কাটছে টিডিএস, সেটা কেন্দ্র গভর্নমেন্টকে চলে যাবে। কেন্দ্র গভর্নমেন্ট ওই টাকাটা ভাগ করবে, ভাগ করে আবার রাজ্য গভর্নমেন্ট আসবে, অনেক বড় ব্যাপার। মানে বুঝতে পারলে? মানে ধরলে তুমি বাড়িতে আছো আর ইনস্ট্যান্ট আত্মীয়রা চলে এসছে। আবার আত্মীয়রা এসছে, আত্মীয়রা ধরলে তোমাদের বাড়িতে এসছে, আত্মীয়রা যেদিন যাবে তোমাকে হয়তো টাকা দিয়ে যাবে কিছু, ওই আশায় তুমিও আছো, ঠিক আছে? ছোটো তো সবাই ছিলাম, আমিও ছিলাম। এবার যখন আত্মীয়রা এসে টাকা দিয়ে চলে যাবে, তো অনেক সময় কি হয়, টাকাটা তোমার নাম করে দিচ্ছে কিন্তু মা বাবা নিয়ে নিল। তো মা বাবা যে নিয়ে নিল টাকা দিয়েছিল 100 টাকা, সেটা তোমার হাতে চলে আসবে 20 টাকা, কারণ ভাগ হয়ে যাবে না, আরো ভাই পাবে, আর আর অনেক তোমার অন্য কাজে লাগিয়ে দেবে, যেটা তুমি দেখতে পাবে না। তো কেন্দ্র গভর্নমেন্ট তোমার এখান থেকে ইনকাম ট্যাক্স কালেক্ট করছে, ও টাকাটা নিয়ে নেবে, নিয়ে পরে কি হয়ে যাবে, ও টাকাটা তোমাকেই দিবে, কোনো অন্য দিক দিয়ে দেবে তোমার ডেভেলপমেন্ট এসে খাতে, বুঝতে পারলে? এইবার আবার একজন আত্মীয় এসছে, ও কি করেছে, 10 টাকা বার করেছে, তোমাকে আস্তে করে হাতে দিয়ে দিয়েছে, তুমি টুক করে নিয়ে নিয়েছে, মা বাবা কেউ জানে না। তো ওটা কি হলো, তোমার থাকলো, ওটা তুমি তোমার খরচা করতে পারবে। ওরকমই হচ্ছে পি ট্যাক্স, যে ইনকাম ট্যাক্স কাটছে সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েই নেবে, ওটা পরে অন্য দিক দিয়ে দেবে, তোমার ভালোর জন্যই দেবে, যেটা ফিনান্স কমিশন 280 ভাগ করবে। কিন্তু এই যে তোমার হাতে দিল টাকাটা, পি ট্যাক্স রাজ্য গভর্নমেন্ট কালেক্ট করছে না, তো রাজ্য গভর্নমেন্ট কি তাহলে ওদের স্যালারি ইম্পোর্ট থেকে কি পাচ্ছে, একটু পি ট্যাক্স কেটে নিচ্ছে, যেটা 2,500 টাকা থেকে বেশি হবে না বছর একজনের কাছ থেকে। হ্যাঁ, না 2,500 টাকা বেশি না, ইনকাম ট্যাক্সের সাথে যুক্ত হবেই রে বাবা, কাটছে, এটা তো কাটছে, টাকাটা নিয়ে নিচ্ছে। 2,500 টাকা বেশি হলে বেশিটা ও কামাবে কি তাহলে লোকটা? ট্যাক্সের অ্যামাউন্টটা মানে 2,500 টাকার বেশি ট্যাক্স নেবে না সরকার। সেটা বলছি, মানে 2,500 টাকা পর্যন্ত যদি প্রফেশনাল ইনকাম হয় আমার, না ট্যাক্স দিতে হচ্ছে না, ওইসব নয়। সরকার অনলি 2,500 টাকায় কাটতে পারবে একটা বছরে তোমার ইনকামের থেকে পি ট্যাক্স, মানে ম্যাক্সিমাম। তোমার হতে পারে তোমার মাত্র 500 টাকাও কাটতে পারে, 500 টাকা হলে আবার 12 দিয়ে ভাগ করে দেবে, একদিন 60 টাকা করে মাসে কাটতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কাটলে কত কাটবে? 2,500। তুমি আইপিএস অফিসার হলো 2,500 টাকা কাটবে, তুমি এমনি হলো তোমাদের 2,500 টাকা কাটবে না। তো স্লিপ অনুযায়ী তোমার হয়তো ধরলে 800 টাকা কাটলো, ওটা আবার 12 দিয়ে ভাগ করে দেবে, মাসে মাসে কেটে নেবে স্যালারি স্লিপ। বুঝতে পেরেছো তো? কনফিউশন কিছু থাকবে না, ঠিক আছে? তো পি ট্যাক্স আমরা কি বুঝতে পারলাম? তাহলে এবার সরকার এটা কেটে নিচ্ছে রাজ্য সরকার, যাতে ওরা নিজের খরচা করতে পারে। তুমি ছোটোতে চাটনি কিনবে, গুলি কিনবে, তারপরে ওই যে কি বলে আমরা ছোটোতে ঘষতাম না মালটা, আরে লটারি থাকতো না দেওয়ালে, কুলগুড়ি পাওয়া যেত, এইসব কিনবে, তাই না? তুমি নিজের ডেভেলপে বইও কি, স্লেট পেনও কিনতে পারো, অনেকে পেন চকও কিনে, আমরা তো ওই দলে ছিলাম না। আচ্ছা, একটা কোশ্চেন বলো। একটা ডক্টর ইনকাম ট্যাক্স দেবে, হসপিটালে ইনকাম করছে, সেটার উপর ইনকাম ট্যাক্স দিচ্ছে। হ্যাঁ। এবার ওর মাসে এক্সট্রা আউটডোরে বসে ওর ইনকাম হচ্ছে 5 লাখ টাকা বছর, হ্যাঁ। তো তার উপর শুধুমাত্র 1,500 টাকা দেবে না, যে পার্সোনাল বসে ইনকাম করছে, একটা ডাক্তার আরএনটা করে আছে, ওর তো ওখানে আরএনটা করে স্লিপ দিয়ে দিচ্ছে যে তোমার ইনকাম হচ্ছে এত টাকা, তুমি 12 লাখ টাকা ইনকাম করছো বছরে, তো তোমার জন্য 1,72,000 ট্যাক্স আরএনটা করে বলে দেবে, আর ওটা ওর স্যালারির যে স্লিপটা দেবে তখন মাসে মাসে কেটেও নেবে। এবার ডাক্তার বাইরে বসছে, বাইরে ডাক্তার এখানে বেলঘুরেতে বসছে, এবার বেলঘুরেতে বসে মাসে 5 লাখ টাকা কামিয়ে নিচ্ছে, প্রথম তো এটা তো সরকার জানবেই না, বুঝতে পারলে? সরকারকে ওকে জানাতে হবে। হ্যাঁ, কখন জানাবে? তখনই ও ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবে, রিটার্ন ফাইল করে পরে জানাবে। রিটার্ন ফাইল হলে এই নয় যে ওর সরকার কাছ থেকেই পাবে সবসময়, এই ওকে দিবার জন্য রিটার্ন ফাইল করতে হয়। বলছি কেন জানবে কি তার মানে। এবার কেসটা কি হবে, এবার যখন রিটার্ন ফাইল করলো, রিটার্ন ফাইল করার পরে ও টাকাটা দেখাবে, দেখো 5 লাখ টাকা আমি বেলগুড়াতে চেম্বারে বসছিলাম বললো, তো ঠিক আছে, ওটা কে কাটবে? সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে, কারণ ওটাও রিটার্ন ওয়াকে দিয়ে ইনকাম ট্যাক্স দিচ্ছে।
আর রাজ্য গভর্নমেন্ট বলে ও তুমি পার্সোনাল বসছিলে আর আমাকে দেবে না কিছু। আচ্ছা আচ্ছা তুমি তো ট্যাক্স নেবে সঙ্গে প্রফেশনাল ট্যাক্স। হ্যাঁ পি ট্যাক্সটা কেটে নেবে ওর কাছ দিয়ে, বললে যা এটা তোমাদের যেখানে রাজ্য দিয়ে আসো। এবার লাভ তাহলে ও 5 লাখ টাকা তো দেখাতে পারতো না। 5 লাখ টাকা যে বেলগুড়া থেকে চেম্বারে বসে ওটা তো ওকে যখন ব্যাংকে রাখতে হলো কোথায় পেয়েছো জিজ্ঞেস করবে তো, তখন ও বলতে হবে ব্যাংকের বালাকে যে এটা আমি আমার চেম্বারের টাকা। ও তাহলে এটার উপর তুমি ইনকাম ট্যাক্স দিয়েছো, ওরা তখনই বলবে, ওরাই বলবে বলে হ্যাঁ দিয়েছি। আর যদি বলে ইনকাম ট্যাক্স দেয়নি, যদি বলে পি ট্যাক্স দিয়েছো, বলে হ্যাঁ ইনকাম ট্যাক্স পি ট্যাক্স দুটোই লাগবে, দুটোই দিয়ে দিয়েছি। আর যদি বলে না দেয়নি, তাহলে ওটা ব্যাংকের লোকগুলো কেটে নেবে। মানে তোমাকে এমনি তাহলে তুমি একটা মানে তুমি সিভিল অফেন্স করে ফেলবে, একটা এটা দেশদ্রোহী কাজ ট্যাক্স না দেওয়া। তুমি ট্যাক্স ফাঁকি দিয়েছো, তোমার উপর হয়ে যাবে, তোমার উপর ইনকাম ট্যাক্স তোমার ঘরে রেড মেরে দেবে। আর এখন তো ইনকাম ট্যাক্স রেড করা তো তোমাদের তো খারাপ ব্যাপার না, এটা তো গর্বের ব্যাপার হয়ে গেছে এখন ভারতবর্ষে। যাত্রার ঘর ইনকাম ট্যাক্স রেট মানে না, ওটা এখন আলাদা। ইনকাম ট্যাক্স রেট মেরেছে মানে একটা গর্বের ব্যাপার, সবাই ভারতের লোক, এটা একটা স্ট্যাটাস বেড়ে যায়, তাই না? ঠিক আছে, এখন ইনকাম ট্যাক্স রেট মানে স্ট্যাটাস বেড়ে যায়, সিবিআই রেট মানে স্ট্যাটাস বেড়ে যায়, গরিব লোকের ঘরে মারে না। ঠিক আছে, তো এখন আমাদের এগুলো গর্বের ব্যাপার হয়ে গেছে, এটা আলাদা ব্যাপার। নেক্সট কি হচ্ছে আমরা বুঝে গেছে তো, কোনো কিছু কনফিউশন এখানে পি ট্যাক্স। এবার তোমরা যে কেউ পি ট্যাক্স ফাইল করতে পারো, এইটা করে পরে কমপ্লিট। এখানে কি আছে তা বলে দিচ্ছি, যারা 8,500 টাকার উপরে স্যালারি পায় না তাদের উপর পি ট্যাক্স কাটা হয়। যারা 8,500 টাকার নিচে পায় তাদেরকে পি ট্যাক্স কাটে না তাদের উপর সরকার, পি ট্যাক্সও ছাড় দেয় সবাইকে। কোথায় 1,000 টাকা 5,000 টাকা আয় করছে মাসে, ওর উপর পি ট্যাক্স নেবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্যালারিড পারসন, এটা হচ্ছে স্যালারিড পারসন। ঠিক আছে, এবার যারা আনস্যালারিড থাকে মানে যারা এমনি ধরলে প্রফেশনাল বসে এইসব, তো ওরা যদি বছরে 60,000 টাকার বেশি আয় করে, তো যেটা আয় করবে ওর উপর ওরা পি ট্যাক্স কাটবে। কিন্তু কত কাটতে পারবে একটা বছরে? 2,500 ম্যাক্সিমাম। ওরা ওইভাবে ভাগ করে নেবে, বুঝতে পারলি? তো বছরে এর 2,500 টাকা কাটতে হবে। আর এখন ধরলে এখন থেকে কামাচ্ছে মানে আর বেশি দিন সময় নেই, আর 2 মাস বাকি আছে, একে কাটবো পুরো। তো তখন ওরা আবার কেটে নেবে। 12 লাখ টাকা এইখানে বেতন পায়, এখানে 5 লাখ টাকা, 17 লাখ টাকা। হ্যাঁ 17 লাখ টাকা স্ল্যাবে যা ইনকাম ট্যাক্স সেটা দিতে, ওটা তো কেন্দ্র গভর্নমেন্ট নিচ্ছে। আর ওই 5 লাখ ওই যে 5 লাখ টাকা প্রফেশনাল হচ্ছে তার উপর পি ট্যাক্স যার পি ট্যাক্স হচ্ছে সেটা নিচ্ছে। কনফিউজ ক্লিয়ার একদম? পার্সোনাল ইনকাম থেকে সব ইনকাম ট্যাক্স না লাগে, কেন লাগবে না? এটা বলছি। কেন লাগবে না ইনকাম ট্যাক্স? ইনকাম ট্যাক্স লাগবেই। এই বাবা, হ্যাঁ চেম্বার থেকে ইনকাম ট্যাক্স দিতে হবে না? এখান থেকে ইনকাম ট্যাক্স প্রফেশনাল দুটো লাগে। হ্যাঁ দুটোই লাগবে। পি ট্যাক্স তো কত, মাত্র 2,500 টাকা একটা বছরে। চেম্বারে যদি 8,500 কম টাকা হয় তাহলে আর কি ট্যাক্স? না, আর ও যদি চেম্বারে 8,500 না, চেম্বারে 60,000 টাকা চেম্বারে, 8,500টা স্যালারিড পার্সন, 8,500টা স্যালারিড পার্সন। আর চেম্বারে যদি ও 8,500 টাকা যদি আয় করে, 60,000 টাকা যদি বছরে আয় না করে, মাত্র 49,000 টাকা আয় করছে বা 50,000 টাকা আয় করছে একটা বছরে, তোকে লাগবে না। ঠিক আছে, এই চল নেক্সট হচ্ছে আমরা নেক্সট হবে স্ট্যাম্প ডিউটি। স্ট্যাম্প ডিউটি অনেক শুনেছি, অনেক দিন ধরে শুনেছি, অনেকবার শুনেছি, অনেকে বলেছে, অনেকবার বিসিএসও পড়েছে, কিন্তু তোমরা আজ অবধি শিখতে পারোনি। এইবার আমি তোমাদেরকে শিখিয়ে ছাড়বো। এই যে স্ট্যাম্প ডিউটি, এটা সব থেকে পুরনো ট্যাক্স। এটা 1604 সালে ভেনিসে প্রথমবার শুরু হয়েছিল। তো ইন্ডিয়াতেও 1899 সালে শুরু হয়, তার আগে থেকে চলেন। স্ট্যাম্প ডিউটি কেন লাগে প্রথম কথা, ধরে নাও আমি একটা সরকার, রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটির কালেক্ট করার বা এটা করার টাকা নেওয়ার ক্ষমতা আছে, এটাই সরকারের ভালো আয় একটা। সরকার কি করে, তাহলে তোমার সাথে ওর কি করলে, তুমি ওকে জমিটা বিক্রি করছো, 10 লাখ টাকায় বিক্রি করছো, ঠিক আছে? তুমি নর্মালি বিক্রি টাকা নিয়ে জমিটা দিয়ে দাও ওকে, হয়ে গেল, ও তো ছেড়ে দেবে। প্রবলেমস কি হবে যদি নর্মালি নিলে? নাও করতে, ও তো বলতে ও যদি ক্লেম করে, ও পরে এসে যদি ও ক্লেম করে, তো ও তো বলবে না আমি তোমাদের কিনেছি, হয়ে গেল গল্প শেষ। ওর কাছে কোনো ক্লেমের আছে? কারণ ও তো এমনি বিকেছে ওকে, তাহলে এমনিই থাকবে। মানে ওর জমিটা ওকে বিক্রি করলো, বাড়িটা ও কিনে নিলে 10 লাখ টাকায়, তো ক্ষতি কি আছে? আদিত্য জমিটা প্রতীক কিনে নিল 10 লাখ টাকায়, তো প্রবলেমস কি আছে এটাতে? আদিত্য বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর ও 10 লাখ টাকা তো পেয়ে গেল, ও থেকে যাবে। এবার তুমি যে বলছো যে আদিত্য এসে ওর প্রতীককে বলবে এবার যে তুমি এই জমিটা বাড়িটা আমাকে দিয়ে দাও, লোক নিয়ে আসবে, তোর লোক নিয়ে রাখবে, ক্ষতি কি আছে?
বললে যে মারপিট হোক, তো অমনি করলে দেশ চলবে না তো। তা পুলিশ কেন আসবে? তোমরা ভিতরে গেছো, আমার কাছে কোনো অধিকারই নেই, আমি কি করে দেখাও কিছু কি ব্যাপার, কোনো প্রমাণ নেই। তো প্রমাণ কি? এই যে জমিটা বিক্রি হলো, প্রমাণ হচ্ছে স্ট্যাম্প ডিউটি, দলিলটা প্রমাণ নয়। আগে শুন, যে একটা কিছু দিয়ে দিলে ওটা প্রমাণ নয়, দলিল এটা করে দিতে পারি, যে স্ট্যাম্পগুলো মারা থাকে সেটা হচ্ছে প্রমাণ। ওটা সরকার স্বীকৃতি দেয় যে তোমরা যে কথাবার্তাটা লিখলে এই কাগজটাতে, যে এই জমিটার দাম, এই ঘরটার দাম ছিল 10 লাখ টাকা, আমি বিক্রি করছি, আমি হচ্ছে আদিত্য মাহাতো, আমি বিক্রি করছি প্রতীক সামন্তকে, ঠিক আছে, আর প্রতীক সামন্ত নিয়ে নিল, এটা দাম, এটার ভ্যালু 10 লাখ টাকা। তখন সরকার আগে দেখবে জমিটা কোথায় আছে, যদি কলকাতায় আছে তো কলকাতার ওই জমিটার ভ্যালু কি, সেই ভ্যালু অনুযায়ী বলবে তোমার 1 লাখ টাকার কি লাগবে, স্ট্যাম্প ডিউটি লাগবে, দুপুর 1 লাখ টাকা স্ট্যাম্প ডিউটি লেগে সিগনেচার মেরে দেবে, এটা তুমি প্রতীক রেখে নাও। এবার ভবিষ্যতে যদি কিছু ঝামেলা হবে তখন তোমরা চলে যাবে কোর্টে, কোর্ট তোমাদের কেসটাকে তবেই ভ্যালিড দেবে, পুলিশ তবে ভ্যালিড দেবে যখন তোমার এটা রেজিস্ট্রি করা থাকবে, দ্যাটস মিন ওই স্ট্যাম্পটা লাগানো থাকবে। তখন গভর্নমেন্ট আগেই দেখবে, দেখি তো এটা তোমরা দুজন মিলে কি করেছো, বুঝতে পারলি, না তো ঝামেলা হবে ভবিষ্যতে, তখন বলবো হ্যাঁ এটা তো ভ্যালিড আছে, তখন এর উপর চলবে। কে বলে দিচ্ছে 1 লাখ টাকাটা দেবে কে? এবার কোয়েশ্চেন আসতে পারে, দাঁড়া আমাকে বলতে দিলি না, না 1 লাখ টাকাটা দেবে কে? যে কিনবে সে দেবে, জমিটা যে কিনবে, বাড়িটা যে কিনবে সে দেবে, রেজিস্ট্রি খরচা কে দেয়? হ্যাঁ হ্যাঁ, স্ট্যাম্প 1000 থেকে শুরু করে 5000, 2 টাকা 5 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা হতে পারে, 1 কোটি টাকা হতে পারে, ওগুলো ছাড় তুই, যেমন সম্পত্তি থাকবে ওরকম দাম হবে। তবে দেখ, বিভিন্ন জায়গার সম্পত্তি, বিভিন্ন জায়গার বাড়ি জমি, এগুলো ওই জায়গার ভ্যালুয়েশন, লিগ্যাল ভ্যালুয়েশন অনুযায়ী হয়। তাহলে আমাদের ওখানে একটা জমি, 1 কাঠা জমি কারণ নামে করে দিচ্ছে, রেজিস্ট্রি যখন করছি, যখন স্ট্যাম্পটা লাগে সেটা 1 টাকা তো হয়ে যেতে পারে, ধরে নিলাম আমরা 10,000 টাকা হয়ে গেল, কিন্তু কলকাতায় সেটা 10,000 টাকা হবে না, তখন রেজিস্ট্রি ফিস বেশি লাগবে, যেমন ভ্যালু বেশি আছে না, তখন ওটা 10 লাখ, 20 লাখ টাকা জমি রেজিস্ট্রি করছি, তখন মানে 1 কাঠা জমির জন্য আমাকে স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে 1 লাখ টাকা, আর গ্রামে হতো সেটা 5,000 টাকা, বুঝতে পারছি। জমির ভ্যালু অনুযায়ী হচ্ছে স্ট্যাম্প ডিউটি লাগে, রাজ্য গভর্নমেন্ট পুরো এখান থেকে টাকাটা পায়। ওই তো বিসিএস অফিসার হবে, সাব রেজিস্টার কাজই এটা থাকবে, কালেক্ট করে এই গ্রেডে, বুঝতে পেরেছো? এটা পরে সরকার, পুলিশ সবাই স্বীকৃতি দেয়, তবে তো স্বীকৃতি দেবে যারা অনুযায়ী কাজ করছে, না তোমরা কি করছো এমনি ক্লেম করছো, বুঝতে পেরেছো? তো ওই যে ওখান থেকে যে টাকাটা আসে সেটাকে কি বলি? স্ট্যাম্প ডিউটি। এখানে কি কোনো কনফিউশন আছে? একই, পার্থক্য নেই। এবার কি এটা সব স্টেটে আলাদা হয়, সব এর রেট 4 থেকে 10% অবধি থাকে, কোনো জায়গায় 4% লাগে, কোনো জায়গায় 10% লাগে, ঠিক আছে। আর এটা ছাড়া কিন্তু সম্পত্তিটা লিগ্যাল হবে না, আর যখন লিগ্যাল হবে না তখন সম্পত্তিটা কি হয়ে যাবে? ইললিগ্যাল হয়ে যাবে, আর যখন ইললিগ্যাল হয়ে যাবে ওটা ব্ল্যাক সম্পত্তি হয়ে যাবে, তাই না? ব্ল্যাক ওয়েলথ, যেমন কমনওয়েলথ, ঠিক আছে, বুঝতে পেরেছি তাহলে। নেক্সট, রোড ট্যাক্স। রোড ট্যাক্সে কি বলি বলতো, একটু বলে দিই। দেখ, রোড ট্যাক্স রাজ্য গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে, যখন গাড়ি বিক্রি হবে ওর উপর একটা তোমার রোড ট্যাক্স নিয়ে নেয়। গাড়ি যখন বিক্রি করবে তখনই তোমরা তো জানো অনেকে গাড়ি কিনেছো, তখন রোড ট্যাক্স নিলে, ঠিক আছে। এবার রোড ট্যাক্স বিভিন্ন গাড়ির উপর বিভিন্ন রকম নেবে, ওটা ওদের ব্যাপার, কত কী পার্সেন্টেজ লাগাবে, ঠিক আছে। এইবার রোড ট্যাক্সের বিভিন্ন স্টেট অনুযায়ী ট্যাক্স আলাদা হয়। আমরা ধরে রাখলাম 5%, গাড়িটার দাম যদি 1 লাখ হয়, 5% করে 5,000 টাকা, তো 5,000 টাকা কী হবে? রোড ট্যাক্স নিয়ে নিল, ওর জন্য গাড়িটার দাম হয়ে গেল 1,05,000 টাকা। বিহার সরকার বললো এটা 1,000 টাকা দাম রাখবো, ঝাড়খণ্ড সরকার বললো, তাহলে কি হলো? ওর 1 লাখ টাকা গাড়ি 1 লাখ টাকায় প্রোডাকশন করে দিয়েছে কে? এই যে কোম্পানি, ওখানে 1 লাখ টাকাই দাম আছে, ও 1% রোড ট্যাক্স দিল, 1,01,000 টাকা পড়লো। তাহলে কি ওই জন্য একটা স্টেটে অন্য স্টেটের গাড়ির দামগুলো সস্তা পড়ে, ওই জন্য সবাই ওই স্টেট থেকে গাড়ি নেয়, ওই স্টেট থেকে নেয়। কেন? রোড ট্যাক্সটা পার্সেন্টেজটা অনেক বিভিন্ন স্টেটে বিভিন্ন থাকে, যে স্টেটে বেশি খাই থাকবে সেই স্টেটে বেশি ট্যাক্স মারবে রোড ট্যাক্স, তাই না? লাইফ টাইম অন রোড বলে না, অন রোড এত পড়লো, গাড়ির দাম আলাদা হয়, রোড ট্যাক্স দিয়ে আলাদা হয়, একবার দিয়ে দিলে হয়ে যাবে তো। হ্যাঁ, রেজিস্টার্ড ওখানে হয়ে যাবে না নাম্বার প্লেটটা, আর কেন নেবে তোমার কাছে? না, হ্যাঁ চালাতে পারো, ভারতে তুমি গোটায় চালাতে পারো, ভারতে তুমি সব জায়গায় চালাতে পারো, লাইসেন্স থাকবে তোমার কাছে। লাইসেন্সটা তো রাজ্য সরকার ইস্যু করে না। ট্যাক্সের চক্কর এইটুকু ঝামেলাটা হয়েছে, তা বলে কি তোমার সিটিজেনশিপ নিয়ে হয়েছে নাকি ঝামেলাটা, যে তোমাকে চালাতে দেবে না? ভারতের নাগরিক, তুমি যখন কিনতে পারো একটু কম লাভ যখন কিনছো। এবার কি যখনই, এবার প্রবলেমস একটাই হবে, যখনই তুমি দাঁড়িয়ে থাকবে গাড়ি নিয়ে যাবে, পুলিশ দেখবে, তখনই তোমাকে ভাবতে পারে মালটা কি বাইরে ধরবো, এইটুকুই প্রবলেম, আর কিছু না। এবার তোমার সব ওকে থাকলে ধরলে তুমি দেখিয়ে দেবে, মানে তোমাকে বেশিরভাগ, তুমি যদি একটা সারা জীবনে তোমার এখন 62 বছর লাইফ, তুমি ধরলে 62 বছর জীবনে তুমি ধরলে তোমাকে নর্মালি 20 বার পুলিশে ধরতো,
তো তোমাকে এবার ওই গাড়িটা চালানোর জন্য তোমাকে 40 বার ধরবে পুলিশে, এটুকুই শুধু পার্থক্য, বুঝতে পারলে? মানে তোমার সাথে পুলিশের বেশি দেখা হবে আর কি। ঠিক আছে, অন্য লোক গাড়ি WBP এগুলো ছেড়ে দেবে, হ্যাঁ বাস এইটুকুই। আবার দেখা হবে, শুধু কথা হবে না, আবার দেখিয়ে দিন। হ্যাঁ চেনা পাবো না, চেনা পাবো না। হ্যাঁ ওইরকম ব্যাপার। নেক্সট লাস্ট, হ্যাঁ হয়ে চলে এসেছি ল্যান্ড ট্যাক্স। দেখেন ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা অনলি ফর রুরালে অ্যাপ্লাইড হয়, রুরাল মানে গ্রামে অ্যাপ্লাই হয়, অন্য জায়গায় ল্যান্ড ট্যাক্স নেওয়া হয় না, অন্য ফর্মে নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে, কিন্তু ল্যান্ড ট্যাক্স বলে ল্যান্ড ট্যাক্স নেওয়া হয় না। মিউনিসিপ্যালিটি কী হয় আমরা পরে বুঝবো। এই যে ল্যান্ড ট্যাক্স, ঠিক আছে, সেটা কি হয় এগ্রিকালচার ল্যান্ড আর রেসিডেন্টাল পারপাসের ল্যান্ডের উপর ট্যাক্স নেওয়া হয় না, ভালো করে বুঝবি। তাহলে কি তুমি যে জায়গায় চাষ করছো ওই জমিটার উপর ট্যাক্স নেবে না, তুমি যে জায়গায় থাকছো গ্রামে ওটা আলাদা, ওটা পঞ্চায়েতে আলাদা নেই, তুমি রাজ্য সরকার নেয় না, ওটা পঞ্চায়েতই নিজে ডেভেলপমেন্টের জন্য নেয়। পঞ্চায়েতের কাছে পাওয়ার আছে যে পঞ্চায়েত তোমার এলাকায় একটা ট্যাক্স নিয়ে নেয়, আর পঞ্চায়েত ওরা নিজের জন্যই খরচা করে নিজের রাস্তাঘাট, কিন্তু রাজ্য সরকার নেয় না। কিন্তু পৌরসভা একটা নিজের ট্যাক্স অ্যাপ্লাইড করে দেয় প্রপার্টি, মানে এই যে বাড়ি বাড়ি বাড়ি, বুঝতে পারলে তো? কিন্তু ওটা নিজের জন্য নেই, পৌরসভার হবে, ও রাজ্য সরকারকে দেবে না, বুঝছস? নেক্সট, তো কি হচ্ছে এই ল্যান্ড ট্যাক্সটা অনলি রুরাল এরিয়াতে অ্যাপ্লাইড হবে, মানে গ্রামীণ এরিয়াতে অ্যাপ্লাইড হবে। আর এই ট্যাক্সটা কোথায় দেবে, কারা দেবে না, যারা এগ্রিকালচার ল্যান্ড আর যারা থাকছে ওই সব ল্যান্ড বাদ দিয়ে যদি কারো আরও ল্যান্ড থাকে গ্রামে, তো গ্রামে যদি কারো এগ্রিকালচার ল্যান্ড আর যদি থাকার ল্যান্ড বাদ দিয়ে, মানে থাকার জমি আর চাষ জমি থাকে, আর কি থাকতে পারে গ্রামে? থাকতে পারে পুকুর থাকতে পারে, বা ধরে এলে তোর বলে দিচ্ছি, তাহলে তোর থাকতে পারে, কি বলে, ফার্ম থাকতে পারে, সব থেকে বেশি ইন্ডাস্ট্রি থাকতে পারে না গ্রামে? কত ইন্ডাস্ট্রি, ও তো ভাড়া পাচ্ছে, ও তো ভাড়া পাচ্ছে, ও ভাড়ার পর কি হয়ে যাবে, ও ভাড়া তো ইনকাম ট্যাক্স হয়ে যাবে, সেটা ছেড়ে দেয়। কিন্তু ওই যে ভাড়াটার পরে সরকার তো পাবে না ইনকাম ট্যাক্স হলে, তখন রাজ্য সরকার তো পাবে না, ওটা কেন্দ্র সরকার, তখন ও যাবে হাত পাতবে, বলবে দেখো ভাই তুমি এখানে এটা আছে তোমার, তাই তুমি এই ট্যাক্স মারো। কি ট্যাক্স? ল্যান্ড ট্যাক্স। রাজ্য সরকারই তুলবে। বেসিক্যালি 10 স্কোয়ার কিলোমিটার 10 স্কোয়ার কিলোমিটার মানে বেশি হলে ল্যান্ড ট্যাক্স নেয়, ল্যান্ডের ভ্যালু 10 স্কোয়ার কিলোমিটারের বেশি হলে ওর উপর ল্যান্ড ট্যাক্স নেবে, বুঝতে পারলি? ছোটো ছোটো ল্যান্ডের উপর নেবে না, প্রতি বছর দিতে হবে, আর এরিয়া অনুযায়ী আলাদা আলাদাও হবে। 10 স্কোয়ার কিলোমিটার, হ্যাঁ। আবার ধরলে এটা হতে পারে মাইনিং, তাই না? ওর জমির ওপর, জমিতে যারা মাইনিং করে, তাহলে আমার একটা জমি আছে গ্রামে, ওখানে তো খনিজ সম্পদ আছে, তো ওখানে ওই সরকার তো জমিটা আমার ভাড়া হিসাবে নেবে, যেই নেবে ও ওখানে কিছু মাইনিং করছে, বুঝতে পারলি, কোনো ব্যবসা করছে, তো ভাড়া হিসাবে নেবে তো, তাই না? ওরা তো লিজে নেয়। দেখ আমার জমি গ্রামে, ওখানে একটা ফ্যাক্টরি আছে, তা আমি তো আয় করছি, আমি ওই যে ল্যান্ডের থেকে আমাকে তো ভাড়া দিচ্ছে, একটা ফ্যাক্টরি জমি কিনে না, ওরা ভাড়াতে নেয়, তো ভাড়ার পর কি হচ্ছে, আমাকে কি দিচ্ছে, ওরা আমাকে ইনকাম দিচ্ছে, আমার থেকে ইনকাম হচ্ছে, আমাদের ওই ভাড়া থেকে আমার ইনকাম হয়ে গেছে কত না 12 লাখ টাকা, তাহলে ইনকাম ট্যাক্স তো লাগবেই, কেন্দ্র গভর্নমেন্ট নেবে। এবার রাজ্যের তাহলে কি হলো, রাজ্যের জমিতে করছো তুমি, তখন রাজ্য ইনস্ট্যান্ট তোমাকে কি বলবে, তোমাকে ল্যান্ড ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্সও যাবে, ল্যান্ড ট্যাক্সটা দেবে, ওটা তো আলাদাই। যদি 2.5 লাখ টাকার বেশি হলে ইনকাম ট্যাক্স তো দিতেই হবে, ইনকাম করলে ইনকাম ট্যাক্স সেন্ট্রাল কাছে যাবে বলে এরা এখানে ঝামেলাটা করেছে, ওই বড় বড়। ওটাই তো 10 স্কোয়ার কিলোমিটার মানে বুঝলি কত বড় জায়গা থাকতে হবে, তবেই নেবে, তবেই ফ্যাক্টরিতে নেবে। আমাদের ফ্যাক্টরি হলে হয় না এগুলো, হয় মানে 10 স্কোয়ার কিলোমিটার বেশি হলে ওর উপর ইনকাম ট্যাক্স নেবে, তার উপর নেবে। আজকে আমরা কি পড়লাম, আমরা ট্যাক্সের ডাইরেক্ট ট্যাক্স পার্টটা পুরোটা পড়ে দিয়েছি, আমাদের খুশির ব্যাপার। এবার আমরা নেক্সট দিন কি শুরু করছি, ইনডাইরেক্ট।